দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটা হলো বন্ধুত্ব। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে বিশ্বাস, ভালোবাসা, নির্ভরশীলতা, খুনসুটি, হাসি, তামাশা, মারামারি সবই আছে। সর্বোপরি বন্ধু ছাড়া জীবন একদমই অচল। এমনই একদল ভার্সিটি পড়ুয়া বন্ধুদের গল্প আজ আপনাদের শোনাবো, যাদের সাথে আপনারা নিজেদেরকেও রিলেট করতে পারবেন। পুরো ড্রামা জুড়েই বন্ধুত্বের এক অমলিন স্নিগ্ধতা ছড়িয়ে আছে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এই ড্রামাটি আপনাদের রিকোয়েস্টেই এক্সপ্লেইন করা হচ্ছে। ড্রামাটি যারা সাজেস্ট করেছিলেন তাদেরকে প্রথমেই বাঁশঝাড় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ, ড্রামাটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথেও এটি শেয়ার করবেন। আশা করি এতে আপনাদের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক অসাধারণ এই বন্ধুত্বের গল্পটি। 5 জন সদ্য কলেজ পাশ করা ছেলে মেয়ে যারা অধীর আগ্রহে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল তাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখার জন্য। প্রথমেই এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথম মেয়েটির নাম হলো ছম্পু। সে খায় কম, কথা বলে বেশি। আপাতত সে আপন মনে দাদিকে স্মরণ করে প্রমিস করছে, ও দাদি, একবার শুধু অ্যাডমিশনটা হয়ে যাক, তাহলে আমি তোমাকে একটা নতুন ট্যাব আর 4G সিম কিনে দেব। তাই দিয়ে তুমি সারাদিন ইউটিউবে বাঁশঝাড়ের ভিডিও দেখতে পারবে। এরপর আপনাদের দ্বিতীয় জনের সাথে পরিচয় করিয়ে দেই। এই বোকাশোকা ছেলেটির নাম পিউন। সে পড়ে গেছে মহা দুশ্চিন্তায়, কারণ তার নেট কাজ করছে না। তাই সে তার বন্ধু আর্টকে ফোন দিয়ে হেল্প চাইছে, সে যেন তার রেজাল্টটা দেখে দেয়। আর্ট পিউনকে রেজাল্ট দেখে দেবার বিনিময়ে শর্ত দেয় তাকে বাঁশঝাড় চ্যানেলের সব ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে। পিউনও শর্তে রাজি হয়ে যায়। যাই হোক, এই তো গেল 3 জন, আর বাকি 2 জন হলো প্রিম এবং ফোন। এরা দুজনে সবার আগে নিজেদের রেজাল্ট দেখতে পায় এবং আনন্দে চিল্লাতে চিল্লাতে বাবা মায়ের কাছে গিয়ে সুখবরটা জানায় যে তাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে। ফোন তো রীতিমতো বাবার কাছে বায়না জুড়ে দেয় তাকে নতুন গাড়ি কিনে দেওয়ার জন্য, কারণ বাবা কথা দিয়েছিল সে যদি ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে তাকে নতুন গাড়ি কিনে দেবে। মেয়ের আনন্দ দেখে বাবা না করতে পারে না, গাড়ি কিনে দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে ছম্পুও রেজাল্ট পেয়ে যায়, তারও চান্স হয়ে গেছে। সে খুশিতে নাচানাচি শুরু করে দেয়। এদিকে পিউন আবারও আর্টকে ফোন দিয়ে বলে, কি রে মামা, তাড়াতাড়ি রেজাল্টটা বল, টেনশনে তো আমি শেষ। আর্ট জানিয়ে দেয় পিউনেরও চান্স হয়ে গেছে। তখন পিউন আর্টকে জিজ্ঞাসা করে তার রেজাল্ট কি। আর্ট একটু ড্রামাটিক টাইপের ছেলে, সে সাসপেন্স ক্রিয়েট করে পিউনকে একটা জায়গায় ডাকে আর এমন ভান ধরে সে চান্স পায়নি। পিউনকে আপসেট হতে দেখে সে বেশ মজা পায়, কারণ তারা বেস্ট ফ্রেন্ড। যদিও একটু পর আর্টও স্বীকার করে নেয় যে তারও চান্স হয়ে গেছে। তখন আর তাদের আনন্দ ধরে কে। যাই হোক, পরের দিন সবাই খুব উৎসাহের সাথে ভার্সিটিতে যায়। ওরিয়েন্টেশন ক্লাসে সবাই একে অপরকে দেখতে থাকে, কে বেশি স্মার্ট, কে বেশি সুন্দরী, কে বেশি হ্যান্ডসাম। ক্লাস শেষ করে বাইরে বসে সবাই গল্পগুজব করছিল। তখন কিছু সিনিয়র এসে তাদেরকে লিফলেট দেয় আর বলে আজ রাতে তাদেরকে ভার্সিটির হোস্টেলে কাটাতে হবে। এটাই নাকি এখানকার নিয়ম, যাতে সবাই একে অপরকে ভালোভাবে চিনতে জানতে পারে। এটা শুনে সবাই তো খুব অবাক হয়ে যায়। কেউ কেউ আবার চিন্তায় পড়ে যায় বাড়ি থেকে অ্যালাউ করবে কিনা, যদিও তারা জানতো না এটা সিনিয়রদের র্যাগিং করার একটা চাল। যাই হোক, বিকেলে আরো কয়েকজন সিনিয়র আসে আর তারা সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করায়। তারা সবাইকে হুমকি ধামকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এরই মধ্যে আবার একজনের ফোন বেজে ওঠে, আর এজন্যই তারা সবাইকে পানিশমেন্ট দেয় এবং বলে, তোমরা যেহেতু সবাই ফ্রেন্ড, একই ক্লাসমেট, তাই একজন ভুল করলেও শাস্তি সবাইকেই পেতে হবে। বাধ্য হয়ে সবাই সিনিয়রদের পানিশমেন্ট মেনে নেয়। এরপর সন্ধ্যায় সিনিয়ররা ছেলে মেয়ে সবাইকে আলাদা আলাদা হোস্টেলে রেখে আসে। তারা গোসল করে ফ্রেশ হয়ে নিজেদের কামরা গোছাতে শুরু করে। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে আর্ট পিউনকে ডেকে তোলে এবং দুজনে পালানোর জন্য বাইরে চলে আসে। বাইরে এসে তারা কোনো মেয়ের কান্না শুনতে পায়। তারা এগিয়ে গিয়ে দেখে ছম্পু কাঁদছে। পিউন তাকে জিজ্ঞাসা করে সে কাঁদছে কেন। ছম্পু জানায় সে তার মাকে খুব মিস করছে, সে মায়ের কাছে যাবে। এটা শুনে আর্ট আর পিউন তাকেও সাথে নেয় এবং 3 জনই পালানোর চেষ্টা করে। কিন্তু পালাতে গিয়ে তারা সোজা সিনিয়রদের সামনে পড়ে যায়। সিনিয়ররা বকাঝকা করে তাদেরকে আবারও হোস্টেলে ফেরত পাঠিয়ে দেয়। সকালে সবাইকে আবারও অ্যাসেম্বলিতে দাঁড় করানো হয় এবং তাদের একতাবদ্ধ হয়ে থাকার ব্যাপারে জ্ঞান দেয়া হয়। তারপর তাদেরকে নাস্তা দেয়া হয়, কিন্তু এই নর্মাল খাবার অনেকেই খেতে পারছিল না। এরই মধ্যে আবার ফোনের বাবা মা তার জন্য লাঞ্চ বক্স নিয়ে আসে।
কিন্তু সিনিয়ররা তাদেরকে ফোনের সাথে দেখা করতে দেয় না, বরং লাঞ্চ বক্সটা নিয়ে নেয়। লাঞ্চ বক্স নিয়ে একজন সিনিয়র সবার মাঝে এসে বলে, সবাই যেখানে সবজি দিয়ে নাস্তা করছে, ফোন সেখানে মাছ মাংস দিয়ে খাবার খাবে। বন্ধুরা নর্মাল খাবার খাবে, আর ফোন তাদেরকে দেখিয়ে ভালো ভালো টেস্টি খাবার খাবে। এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে চাই। এটা বলে সিনিয়র ফোনকে লাঞ্চ বক্সটা দিয়ে দেয়। কিন্তু সিনিয়রের এরকম কথা শুনে ফোন আর এক টুকরা খাবারও মুখে তুলতে পারে না, শুধু নাড়াচাড়া করেই কাটিয়ে দেয়। দুপুর গড়িয়ে বিকেল হলে সিনিয়ররা ডায়েটের জন্য সবাইকে ওয়াকিংয়ে নিয়ে যায়, কিন্তু সেখানে ফোন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে, আর তখনই পিয়ন তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে ফোনের পিয়নকে ভালো লেগে গেছে, তাই সে পিয়নকে পটাতে চাইছিল। যাই হোক, ফোনের এই নাটক করাতে আরেকটা লাভ হয়ে যায়। সিনিয়ররা সবাইকে আজকের মতো ছুটি দিয়ে দেয়, সবাই মহা আনন্দে বাড়ি ফিরে আসে, আর নিজেদের ভার্সিটি জীবনের প্রথম অভিজ্ঞতা ডায়েরিতে লিখে কিংবা বাবা মায়ের কাছে গল্পে গল্পে স্মৃতিময় করে রাখে। পরের দিন সবাই যথারীতি ইউনিফর্ম পরে স্কুলে যায়। আজকে ক্লাসে তাদের নতুন একজন টিচারের সাথে পরিচয় হয়। টিচার বোর্ডে বড় একটা নাম লিখে বলে, এটা হলো আমার নাম, তবে আমার নাম মুখস্থ করতে গেলে তোমাদের অর্ধেক মস্তিষ্ক নাম মনে রাখতেই খেয়ে যাবে, তাই এই নাম মনে রাখার দরকার নেই, তোমরা আমাকে মিস্টার বাডি বলে ডাকবে। এরপর মিস্টার বাডি সবাইকে বলে আজকে আর তিনি ক্লাস নেবেন না, বরং তিনি সবাইকে ড্রয়িং বোর্ড বের করে ছবি আঁকার নির্দেশ দেন। নির্দেশ মতো সবাই ছবি আঁকতে বসে যায়। ছবি আঁকা শেষ হলে টিচার সবাইকে প্রশংসা করে এবং তাদের অঙ্কন খারাপ হয়েছে তাদেরকে পরবর্তীতে আরো ভালো করার জন্য বলে। ক্লাস শেষ হলে তাদের আসল দুর্গতি শুরু হয়। সিনিয়ররা আবারও তাদেরকে বিরক্ত করতে শুরু করে। সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করায়, তারপর প্রিম, ফোন, আর্ট এবং পিয়নকে আলাদা করে ডেকে নেয়। তারপর তাদেরকে নির্দেশ দেয়া হয় নাচ গান করার জন্য। বাধ্য হয়ে পিয়ন আর আর্ট গান ধরে এবং প্রিম আর ফোন ব্যাঙের মতো লাফাতে শুরু করে। এসব দেখে সিনিয়ররা ক্ষেপে যায় আর বলে, এখানে কি সার্কাস চলছে? এসব কি ফাজলামো হচ্ছে? এরপর সিনিয়ররা তাদের নিজেদের পারফরমেন্সের জন্য রেডি হতে একদিন সময় দেয়। তারা ভার্সিটি শেষ করে গভীর রাত পর্যন্ত নিজেদের প্ল্যান গোছাতে থাকে। এর পরের দিন যখন তারা সিনিয়রদের সামনে হাজির হয়, তখন আবার আরেক ঝামেলা হয়ে যায়। সবাই সেখানে হাজির থাকলেও আর্টকে কোথাও দেখা যাচ্ছিল না। সিনিয়ররা আর্টের কথা জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না সে কোথায় আছে। তাই সিনিয়ররা রাগ করে সবাইকে পানিশমেন্ট দেয়, কারণ বন্ধুরা যদি একে অপরের খোঁজ না রাখতে পারে তাহলে তারা কেমন বন্ধু। সিনিয়ররা তাদের আরও একদিন সময় দেয়। আগামী দিন যদি আর্টকে তারা হাজির করতে না পারে তাহলে সবাইকে আরো কঠিন শাস্তি দেবে। পিয়ন চিন্তিত হয়ে আর্টকে ফোন করে। আর্ট জানায় সে একটা পার্ট টাইম চাকরি করে, তাই তার পক্ষে এখন আসা সম্ভব না। যদিও পরের দিন আর্ট ভার্সিটিতে আসে, কিন্তু সে পারফর্ম করতে অস্বীকৃতি জানায়। তখন বাকিরা তাকে বারবার রিকোয়েস্ট করে পারফর্ম করার জন্য, তা না হলে শুধুমাত্র তার জন্যই সবাইকে শাস্তি পেতে হবে। কিন্তু আর্ট কথাই শুনছিল না, তাই শেষে রেগে গিয়ে ফোন তাকে চড় মেরে দেয়। আর্টও থেমে থাকে না, সেও ফোনকে উল্টো চড় মেরে দেয়। এই ঘটনায় সবাই একদম হতবাক হয়ে যায়। চড় মারার এই ঘটনা সিনিয়ররাও জেনে যায় এবং তারা আর্টকে রিমান্ডে নিয়ে যায়। পিয়ন ফোনকে হাত জোর করে রিকোয়েস্ট করে সে যেন সিনিয়রদের কাছে গিয়ে আর্টকে ছাড়িয়ে আনে, না হলে তারা হয়তো আর্টকে অনেক কঠিন শাস্তি দেবে। ফোন আর্টের ওপর খুবই রেগেছিল, তাই সে তাকে সাহায্য করতে চাইছিল না। কিন্তু পরে সে নিজের মত পাল্টায় এবং সিনিয়রদের কাছে গিয়ে বলে আর্টের কোনো দোষ নেই, সেই প্রথমে চড়টা মেরেছে, তাছাড়া তারা ফ্রেন্ড, তাদের মধ্যে এসব টুকটাক ঝগড়াঝাটি চলতেই পারে। ফোনের কথা শুনে সিনিয়ররা আর্টকে ছেড়ে দেয়। বাইরে এসে আর্ট ফোনের কাছে হামাগুড়ি দিয়ে বারবার ক্ষমা চাইতে থাকে যে তাকে চড় মারাটা তার মস্ত বড় ভুল হয়ে গেছে। আর্টের কাণ্ড দেখে ফোন হেসে ফেলে আর তাকে ক্ষমা করে দেয়। এরপর সন্ধ্যায় তারা সবাই মিলে মঞ্চে ওঠে একটা নাটক পারফর্ম করে। তাদের পারফরমেন্স দেখে সিনিয়ররা খুব খুশি হয়। পরের দিন ভার্সিটি শেষ হলে সবাই যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন সিনিয়ররা তাদের জোর করে ধরে নিয়ে যায় এবং ব্লাড ডোনেট করতে লাগিয়ে দেয়। ব্লাড ডোনেট করা হয়ে গেলে আর্ট, পিয়ন, ছম্পু, প্রিম, ফোন একসাথে দাঁড়িয়ে গল্প করছিল। তখন তারা ব্লাড ডোনেটের কার্ডটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের সবারই রক্ত ও নেগেটিভ। এতে তারা খুশিও হয়, কারণ তাদের কারো রক্তের প্রয়োজন হলে তারা ইনস্ট্যান্ট রক্ত ডোনেট করতে পারবে। আজকের পর থেকে তাদের বন্ধুত্ব নতুন একটা মাত্রা পেয়ে যায়। এরপর থেকে রাত জেগে চ্যাটিং, ফোনে গল্প করা, একসাথে ভার্সিটিতে যাওয়া আসা, আনন্দ খুনসুটিতে তাদের সময় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন সিনিয়ররা তাদেরকে জানায় ভার্সিটিতে তাদের ট্রেনিং দেওয়ার পর্ব আগামীকাল শেষ হয়ে যাবে। কালকের পর থেকে সিনিয়ররা তাদেরকে আর জ্বালাবে না।
তবে সিনিয়রদের বিদায় জানানোর জন্য তাদেরকে কাল সন্ধ্যায় খুব ভালো নাচ গানের পারফরমেন্স দেখাতে হবে। সবাই নিজেদের পারফরমেন্স নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কে কি করবে সেটা নিয়ে প্ল্যানিং শুরু হয়। তখন হঠাৎ আর্টের কাছে একটা ফোন আসে, তাই তার চলে যেতে হয়। কিন্তু একজন ক্লাসমেট তাকে বাধা দেয়, কারণ সে যদি না থাকে তাহলে তার জন্য সবাইকে পানিশমেন্ট পেতে হবে। তবু আর্ট তার কথা শোনে না, এজন্য ছেলেটা তাকে ঘুষি মেরে দেয়। এতে রাগ করে আর্টও তাকে ঘুষি মারে, কিন্তু ঘুষি খেয়ে ছেলেটা ছম্পুর সাথে ধাক্কা খায় আর ছম্পুর কপাল কেটে যায়। ছম্পুও কাঁদতে শুরু করে। আর্টের এরকম কাণ্ডে সবাই তার উপর ক্ষেপে যায়। প্রিম আর্টকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর্ট বুঝতে পারেনি সে অজান্তে কাউকে এভাবে আঘাত করে ফেলবে। তার ছম্পুর জন্য খুব খারাপ লাগছিল, তাই একা একা মন খারাপ করে সে ছাদে বসেছিল। পরের দিন যথারীতি সন্ধ্যায় সবাই সিনিয়রদের সামনে পারফর্ম করে দেখায়। একে একে এক সময় ছম্পু আর পিউনের ডাক আসে। তাদের মন ভালো ছিল না, তাই তারা এলোমেলো পারফর্ম করে ফেলে। সিনিয়ররা তাদেরকে শাস্তি দেবে তার আগেই সেখানে আর্ট চলে আসে এবং পুনরায় পারফর্ম করার রিকোয়েস্ট করে। তারপর তিনজন মিলে একদম ফাটিয়ে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দেয়। সিনিয়ররাও খুশি হয়। প্রোগ্রাম শেষ হলে সিনিয়ররা ছম্পুকে আবারও ডাকে এবং জিজ্ঞাসা করে, আজকের দিনটা কি? ছম্পু বলতে না পারলে সিনিয়র ধমক দিয়ে বলে, গাধি মেয়ে, নিজের বার্থডেটা জানো না? এই বলে মুহূর্তেই ছম্পুর সামনে বড় একটা কেক হাজির করা হয়। সিনিয়রদের কাণ্ডে সবাই অবাক হয়ে যায়। সিনিয়ররা বলে, তোমরা আমাদের যতটা খারাপ ভাবছো আমরা ততটা খারাপ নই। আমরা তোমাদের এই কয়দিন নানা রকম পানিশমেন্ট দিয়েছি, এটা সেটা করতে বলে বিরক্ত করেছি, ধমক দিয়েছি, বকা দিয়েছি, কিন্তু এসব তোমাদের ভালোর জন্যেই, যাতে তোমরা ভার্সিটির আসল মরালটা বুঝতে পারো, নিজেদের বন্ধুত্বকে মজবুত করতে পারো। তাছাড়া একদিন তোমরাও সিনিয়র হবে, সেদিন আমাদের এই অ্যাকশনগুলো ভুলবে না, তোমাদের জুনিয়রদের সাথেও এমনই করবে। আর হ্যাঁ, আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি। এক মুহূর্তে সবাই সিনিয়রদের প্রতি থাকা ক্ষোভ পানিতে রূপান্তরিত হলো। সবাই চিৎকার করে বলে তারাও সিনিয়রদের ভালোবাসে। এরপর সবাইকে নিয়ে ছম্পুর বার্থডের কেক কাটা হয়। আর এভাবেই ভার্সিটি জীবনের আসল মোরালটা সবাই উপলব্ধি করতে পারে। কিছুদিনের মধ্যে ভার্সিটি থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়। সবাইকে সমুদ্র সৈকতে ট্রিপে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও ছম্পুর বাবা মা তাকে যেতে দিচ্ছিল না, তাই সে সিনিয়রের সাহায্য নেয়। সিনিয়র ছম্পুর বাবা মাকে এমনভাবে পটায় যে তারা ছম্পুকেও ট্যুরে পাঠাতে রাজি হয়ে যায়। সবাই খুব হই হুল্লোড়ের সাথে সমুদ্রের বিচে যায়। সেখানে গিয়ে সিনিয়ররা সবাইকে একটা করে কাপড় দিয়ে বলে সবাই যেন নিজেদের চোখ বেঁধে নেয়। সবাই ভাবে সিনিয়ররা হয়তো আবারও তাদেরকে র্যাগিং করছে, কিন্তু তাদের কথা না মেনেও তো উপায় নেই, তাই সবাই নিজেদের চোখে পট্টি বেঁধে নেয়। এরপর সিনিয়ররা তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে চোখের পট্টি খুলে ফেলতে বলে। চোখে কাপড় সরাতেই সবাই একদম থ মেরে যায়। সামনের দৃশ্য এতটাই সুন্দর যে সবাই অভিভূত হয়ে যায়। ছম্পু তো আবেগে কেঁদেই ফেলে। সন্ধ্যায় সবাই জঙ্গলিদের মতো করে সাজসজ্জা করে এবং ড্রামাতে পারফর্ম করে। আর্ট গিটার নিয়ে গান করে। পিউন আর ফোন সবার মাঝে বসেও লুকিয়ে প্রেম করতে থাকে। চোখাচোখি, হাত ধরাধরি করে তাদের মনের ফুর্তি আরো বেড়ে যায়। অনেকক্ষণ আনন্দের পর সিনিয়ররা সবাইকে ডাকে। তারপর আজকের পারফরমেন্সে বিজয়ীদের নাম ঘোষণা করে। মেয়েদের মধ্য থেকে বিজয়ী হয় প্রিম এবং ছেলেদের মধ্য থেকে পিউন। দুজনকে রাজা আর রানীর মুকুট পরিয়ে দেয়া হয়। তারপর তাদের হাত ধরে হাঁটতে বলা হয়। দুজনকে এভাবে হাঁটতে দেখে ফোন খুব আপসেট হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। বাইরে এসে দেখে সেখানে কয়েকজন সিনিয়র ড্রিঙ্ক করছে। তারা ফোনকে ড্রিঙ্ক করতে আমন্ত্রণ জানায়। ফোনের মন খুব খারাপ ছিল, তাই সে তাদের সাথে ড্রিঙ্ক করতে বসে যায়। কিন্তু সে তো আর জানতো না এই বদমাশগুলোর খারাপ ইন্টেনশন ছিল। তারা অপেক্ষা করছিল কখন ফোন পুরোপুরি মাতাল হয়ে যাবে। এদিকে ফোন ড্রিঙ্ক করতে ব্যস্ত ছিল, অন্যদিকে তখন তার বন্ধুরাও মজা মাস্তিতে মেতেছিল। কিন্তু তারা তো আর জানতো না যে ফোন বিপদে পড়েছে। ছম্পু, প্রিম আর পিউনও তাদের সিনিয়রদের সাথে ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্কের এক পর্যায়ে ছম্পু বেশি মাতাল হয়ে যায় এবং সবাইকে জ্বালাতে শুরু করে। এমনকি সে আর্টের গায়েও বমি করে দেয়। তাই তাকে ধরাধরি করে তারা হোটেলে শুতে নিয়ে যায়। প্রিম হোটেলে ফিরে দেখে তার ফোন তার রুমে নেই। এটা দেখে সে আর্ট আর পিউনকেও জানায়। তাই তারা দুজনই ফোনকে খুঁজতে বেরিয়ে পড়ে। একসময় তারা ফোনকে সেই সিনিয়রের সাথে দেখতে পায়। ফোনও পুরোপুরি মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি হবার আগেই তারা সেখানে পৌঁছে যায়। যদিও নিজের বাসনা পূরণ না হয়, সিনিয়র ছেলেটা খুব রেগে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না। পিউন ফোনকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আর তখনই আচমকা তাদের মধ্যে কিস হয়ে যায়। পিউনের খুব অদ্ভুত আনন্দ লাগে।
সে লজ্জা পেয়ে বেরিয়ে আসে আর আর্টের সাথে ড্রিঙ্ক করতে বসে এলোমেলো সব কথাবার্তা বলতে শুরু করে। আর্ট তার কথার অর্থ কিছুই বুঝতে পারে না, তবে এটা ঠিকই বুঝতে পারে পিয়ন তার কাছে কিছু গোপন করছে। যাই হোক, সকালে সবাই ক্যাফেতে আসে। সিনিয়র ভাই ছম্পুকে তার গতরাতের করা ভিডিও দেখায়। গতরাতে তার কাণ্ড দেখে সে খুব লজ্জা পেয়ে যায় এবং সিনিয়র ভাইকে রিকোয়েস্ট করে ভিডিওটা ডিলিট করে দিতে। অন্যদিকে ফোনও ক্যাফেতে আসলে গতরাতের বদমাশ সিনিয়রটা তাকে আবারও বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সেখানে আবারও আর্ট আর পিয়ন চলে আসে, তাই আর সে কিছুই করতে পারে না। খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবারও হই হুল্লোড়ের সাথে ভার্সিটিতে ব্যাক করে। বাসে ফোন পিয়নের পাশে এসে বসে এবং বলে গতরাতের ঘটনা তার সব মনে আছে, আর সে ইচ্ছে করেই গতরাতে পিয়নকে কিস করেছে। এটা শুনে পিয়ন লজ্জা পেয়ে যায় এবং খুব খুশি হয়। সারা পথ দুজনে মুচকি মুচকি হেসেই পার করে দেয়। পরের দিন থেকে স্বাভাবিকভাবেই ভার্সিটির ক্লাস শুরু হয়। ফোন পিয়নকে ক্লাস শেষে শপিংয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। পিয়নও রাজি হয়ে যায়। অন্যদিকে আর্ট মনে মনে প্রিমকে পছন্দ করে ফেলেছিল। সে গোপনে প্রিমের ফটো তুলছিল, এটা প্রিম বুঝতে পারে। সে আর্টের সামনে এসে ভেঙচি কেটে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফটো তুলছিলে? আর বিব্রত হয়ে বলে সে এমনিতেই আশপাশের ফটো তুলছিল। প্রিম সব বুঝতে পারলেও না বোঝার ভান করে। এরই মধ্যে সন্ধ্যা নেমে যায়। ছম্পু বলে তার খিদে পেয়েছে। প্রিম আর আর্ট খাবার আনতে যায়। খাবার নিয়ে আর্ট প্রিমকে তার বাইকের পেছনে বসিয়ে নিয়ে আসে। প্রিমকে বাইকে নিয়ে আর্টের খুব ভালো লাগছিল। ফিরে এসে তিনজনে খেতে বসে তাদের ফোন আর পিয়নের কথা মনে পড়ে। ছম্পু বলে ওরা দুজনে হয়তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, কিন্তু তাদের সামনে স্বীকার করছে না। তারা পিয়নকে কল দিয়ে বলে তারা খাবার নিয়ে বসে আছে, তারা যেন দ্রুত আসে, না হলে খাবার ফুরিয়ে যাবে। ফোন আর পিয়ন তখন শপিং করছিল। দুজনে দ্রুত শপিং শেষ করে তাদের সাথে এসে জয়েন করে। বাকিরা তাদেরকে জিজ্ঞাসা করে তারা প্রেম করছে কিনা। পিয়ন কিছু বলার আগেই ফোন বলে তারা একসাথে শপিংয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। সে এমন ভান ধরে যেন তারা শুধুই বন্ধু। খাওয়া দাওয়া আড্ডা শেষ হলে পিয়ন ফোনকে জিজ্ঞাসা করে সে মিথ্যা কেন বলল। এভাবে তারা কতদিন তাদের সম্পর্ক লুকিয়ে রাখবে। ফোন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে তাদের আপাতত ব্যাপারটা গোপন রাখা উচিত। সময় হলেই তারা সবাইকে সম্পর্কের কথাটা জানিয়ে দেবে। তাই আপাতত পিয়ন যেন স্বাভাবিক থাকার অ্যাক্টিং করে। পিয়নও বাধ্য হয়ে ফোনের কথা মেনে নেয়। পিয়ন ফোনের কথা মেনে নিলেও সে মনে মনে খুব আপসেট হয়। সে ছাদে গিয়ে আর্টের সাথে দেখা করে এবং তাকে সব সত্যি বলে দেয় যে তার আর ফোনের মধ্যে রিলেশন চলছে, কিন্তু ফোন চায় না তাদের রিলেশনের কথা কেউ জানুক। তাছাড়া ফোন মাঝে মধ্যে এমন আচরণ করে যেন মনে হয় যে সে তার কেউই না, একদমই অপরিচিত কোনো মানুষ। তখন পিয়নের খুব কষ্ট হয়। সব শুনে আর্ট বলে এক্ষেত্রে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না, তার বরং ফোনের সাথে কথা বলে ব্যাপারটা সমাধান করে নেওয়া উচিত। পরের দিন পিয়ন আর আর্ট একটা রেস্টুরেন্টে যায়। সেখানে পিয়ন ফোনকেও আসার জন্য বলে। ফোন রেস্টুরেন্টে এসে দেখে সেখানে আর্ট বসে আছে। আর্টকে দেখে সে পুরো চেঞ্জ হয়ে যায়। ফোন মিথ্যা করে বলে সে পাশ দিয়ে যাচ্ছিল, এখানে সে খাবার জন্য নেমেছে, আর এখানে এসেই তার পিয়নের সাথে দেখা হয়ে গেছে। ফোনের মুখে এত মিথ্যা শুনে পিয়নের তো মন খারাপই হয়, সেই সাথে আর্টও বেশ আপসেট হয়। ফোন আর্টের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছিল, তখন তাকে এগিয়ে দেবার বাহানায় পিয়নও তার সাথে বাইরে আসে। বাইরে এসে পিয়ন বলে আর্টের সামনে নাটক করার প্রয়োজন নেই, কারণ সে আর্টকে তাদের সম্পর্কের ব্যাপারে বলে দিয়েছে। আর্ট পিয়নের বেস্ট ফ্রেন্ড, তাই সে তার কাছে কিছু লুকাতে চায় না। ফোন একটু হাতুকাতু করলেও পিয়নের রিয়াকশন দেখে তাকে আর কিছুই বলতে পারে না। পিয়ন ফোনকে ভরসা দিয়ে বলে সে আর্টকে বিশ্বাস করে, আর্ট কখনো কাউকে কিছু বলবে না। এতে ফোন কিছুটা আশ্বস্ত হয়। বিকেলে তারা সবাই একসাথে খেতে বসে। খাবার সময় তারা কৌতূহলী হয়ে আর্টকে জিজ্ঞাসা করে সে কোথায় পার্ট টাইম চাকরি করে, কারণ তাদের মধ্যে শুধু আর্টই চাকরি করত। আর্ট জানায় সে একটা ফাউন্ডেশনে চাকরি করে। এই ফাউন্ডেশনের কাজ হলো ক্রাইম ইনভেস্টিগেশন করা, আর আর্টের কাজ হলো ডেড বডির ফটো কালেক্ট করা। এটা শুনে প্রিম আরো কৌতূহলী হয়ে ওঠে এবং জিজ্ঞাসা করে সে কিভাবে ডেড বডির ফটো ওঠায়। আর্ট বলে খাবার সময় এসব কথা না বলাই ভালো, তারা একবার সেসব কথা শুনলে তাদের খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে। তবুও ছম্পু বায়না ধরে আর্টের অভিজ্ঞতার কথা শোনার জন্য। তখন আর্ট একটা গল্প বলে। বছর 5 আগে একজন লোক নিরুদ্দেশ হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর কিছুদিন পর তার একজন ফ্রেন্ড তার বাড়িতে যায়। বাড়িতে ঢুকেই সে দেখতে পায় লোকটার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মেঝেতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কোথাও কিডনি, কোথাও হার্ট, কোথাও চোখ পড়ে আছে, পুরোটা মেঝে রক্তে একদম মাখামাখি। এসব কথা শুনে ছম্পুর গলায় খাবার আটকে যায়। সে আর ঢোকই গিলতে পারছিল না। খাওয়ার রুচি একদম শেষ হয়ে যায়। সে আফসোস করতে থাকে কেন সে সব কথা শুনতে চাইল।
ঝম্পুর এই অবস্থা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। খাওয়া শেষ হলে প্রিম বলে সে একদিন আর্টের সাথে গিয়ে নিজের চোখে ঘটনাস্থল দেখতে চায়, যে আর্ট কিভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে। আর্টও তাদের সাথে নিয়ে যেতে রাজি হয়। কয়েকদিন পর আর্ট তাদের সবাইকে একটা জায়গায় ডাকে, কারণ আজ আর্ট আর তার কলিগরা একটা অ্যাক্সিডেন্ট স্পটে যাবে। সেখানে সে তাদেরকেও নিয়ে যেতে চায়। আর্ট বন্ধুদের সাথে তার কলিগ বো এবং তুমের পরিচয় করিয়ে দেয়। তারপর তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে রক্তমাখা একটা লাশ পড়েছিল। বো এবং তুম আর্টের সব বন্ধুদেরকে আজ ভলান্টারি করার অনুমতি দেয়। সবাই মিলে লাশটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু এক পর্যায়ে এসব রক্ত দেখে প্রিম খুব ঘাবড়ে যায়। তার মাথা ঘুরতে শুরু করে। ব্যাপারটা খেয়াল করে পিউন এগিয়ে গিয়ে তাকে ধরে। তখন প্রিমের হাতে লেগে থাকা রক্ত পৌনের গেঞ্জিতে লেগে যায়। সবাই মিলে ধরাধরি করে প্রিমকে নিয়ে যায়। পরের দিন প্রিম পিউনকে একটা গেঞ্জি গিফট করে। পিউন পাবলিকের সামনেই শার্ট খুলে গেঞ্জিটা পরতে শুরু করে। প্রিম তাকে খালি গায়ে দেখে তাকে কাতুকুতু দিয়ে দুষ্টামি শুরু করে। দুজন বেশ হাসি তামাশা করে। বাড়ি ফিরে পিউন আয়নায় দাঁড়িয়ে দেখে গেঞ্জিটা গায়ে খুব ভালোভাবে ফিট হয়েছে। সে প্রিমকে মেসেজ দিয়ে ধন্যবাদ জানায়। দুজনের মাঝে অনেকক্ষণ কথাও চলে। পরের দিন গেঞ্জিটা পরেই পিউন ভার্সিটিতে আসে। ঝম্পু আর ফোন ক্যান্টিনে বসে খাচ্ছিল। পিউন তাদের কাছে গিয়ে বসে। পিউনের গায়ে নতুন গেঞ্জি দেখে ফোন তাকে জিজ্ঞাসা করে সে নতুন গেঞ্জি কবে কিনলো। পিউন জানায় গেঞ্জিটা প্রিম তাকে গিফট করেছে। এটা শুনে ফোন আপসেট হয়ে যায় আর ঝম্পু পিউনকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। পিউনও বেশ লজ্জা পেয়ে যায়। এরই মধ্যে আবার প্রিম এবং আর্টও চলে আসে। ঝম্পু আর্টকে বলে, দেখো দেখো, প্রিম পিউনকে গেঞ্জি গিফট করেছে। আর ঠোঁট উল্টে বলে, তাতে কি, সে তো আমাকেও গায়ের এই গেঞ্জিটা গিফট করেছে। প্রিম বলে সে শুধু এদের দুজনকেই না, বরং বো আর তুমকেও দুটো গেঞ্জি গিফট করেছে। এটা শুনে আবার পিউন একটু আপসেট হয়, কারণ সে ভেবেছিল প্রিম হয়তো স্পেশালি তার জন্য গেঞ্জি কিনেছে। যাই হোক, সবাই সেদিনের মতো ব্যক্তিগত মন খারাপ নিয়ে নিজ নিজ বাড়িতে ফেরত যায়। পরের দিন আর্ট ক্লাসে ম্যাডাম সবাইকে অ্যাসাইনমেন্ট দেয়। সবাই অ্যাসাইনমেন্ট করতে চলে যায়। কাজের এক ফাঁকে ফোন আর পিউন একা হয়ে গেলে পিউন ফোনকে জিজ্ঞাসা করে সে তার উপর রাগ করেছে কিনা, কারণ ফোন গতকাল থেকে একবারও তার খোঁজ নেয়নি। পিউন ভাবে প্রিমের ড্রেস পরার জন্য হয়তো ফোন তার উপর রাগ করেছে, তাই সে ফোনকে বলে সে প্রিমের দেয়া গেঞ্জিটা ফেলে দিয়েছে। এটা শুনে ফোন খুশি হবার বদলে উল্টো বলে তার এটা করা উচিত হয়নি, কারণ প্রিম তার বন্ধুর দেয়া গিফটকে সম্মান করা উচিত। অন্যদিকে আর্ট আর প্রিম একসাথে বসে ড্রয়িং করছিল। দুজনের মধ্যে বেশ ভালো ভাবও জমে উঠেছিল। ক্লাস শেষ করে সবাই এক জায়গায় হলে ঝম্পু জানায় সিনিয়র ভাই কল করে তাদের একটা জায়গায় ডেকেছে। তারা সেখানে গিয়ে দেখে একটা খালি ওয়াইন শপ। তারা সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কেন আমাদের ডেকেছেন? সিনিয়ররা বলে তারা এখানে নতুন করে ওয়াইন শপ চালু করবে। এটা বাজারের মাঝখানে, তাছাড়া ইউনিভার্সিটিরও বেশ কাছে, তাই বাম্পার ব্যবসা হবে। কিন্তু সমস্যা হলো ডেকোরেশনের জন্য তাদের বাজেট নেই, তাই এদের 5 ফ্রেন্ডের কাছে তারা ডেকোরেশনের জন্য রাজি হয়ে যায়। পরের দিন তারা ওয়াইন শপে এসে ডেকোরেশনের প্ল্যান তৈরি করে। কাজের ফাঁকে সিনিয়ররা তাদের লাঞ্চ করায়। খাবার সময় তাদের মধ্যে অনেক হাসি আনন্দও হয়। খাওয়া শেষ করে রেস্টের সময় ঝম্পু তার ছোটবেলা থেকে এই পর্যন্ত আসার গল্পটা শোনায়। তার বাবা মা ড্রয়িং করা পছন্দ করত না, তাই ঝম্পু লুকিয়ে লুকিয়ে ড্রয়িং প্র্যাকটিস করতে যেত আর বাড়ি ফেরার সময় ড্রয়িং ডাস্টবিনে ফেলে দিত। ছোটবেলা থেকে তার বাবা তাকে এমন একটা পছন্দ করত না। উনি শুধু ঝম্পুর ছোট বোনকেই ভালোবাসতেন। 2 বোনের মাঝে দোষ জারি থাকুক, উনি শুধু ঝম্পুকেই বকাঝকা করতেন। এমনকি ঝম্পু নিজের ঘরে ঠিকমতো পড়াশোনাও করতে পারত না, তাই প্রায় সে বাইরে গিয়ে রাস্তায় বসে পড়াশোনা করত। আর এভাবেই সে এত দূর এসেছে। কিন্তু তবুও ঝম্পুর তার বাবা বা বোনের প্রতি কোনো অভিযোগ নেই। ঝম্পুর এমন সুন্দর মেন্টালিটি দেখে সবাই তার প্রতি খুব খুশি হয়। এরপর ফোন আর্টকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে ড্রয়িংয়ের ট্রেনিং নিয়েছে। আর্ট জানায় সে নিজে নিজেই ড্রয়িং শিখেছে, কারণ তার কোনো ড্রয়িং ইনস্টিটিউটে যাওয়ার মতো টাকা ছিল না। সে অনেক গরিব ঘরের সন্তান। সে দিনে পড়াশোনা আর রাত্রে চাকরি করত। পাশাপাশি নিজের আঁকা ড্রয়িং বিক্রি করে অল্প স্বল্প কামিয়ে নিত। কোনোদিন খাবার জুটত, আবার কোনোদিন অফিসে যা পাওয়া যেত তাই খেয়েই রাত পার করে দিত। এভাবে স্ট্রাগল করে সে এত দূর এসেছে। আর্টের গল্প শুনে সবাই খুব ইন্সপায়ার্ড হয়ে যায়। এরপর একে একে প্রিম আর ফোনও নিজেদের গল্প শোনাতে শোনাতে ডেকোরেশন করতে থাকে। এভাবে গল্প আর কাজে কেটে যায় আরো কয়েক ঘন্টা। সবার হালকা খিদে পেয়েছিল, তাই সবাই খেতে বের হয়। শুধু আর্ট বসে থাকে, কারণ তার খুব টায়ার্ড লাগছিল। আর্টকে সঙ্গ দিতে পিউনও সেখানে থেকে যায়।
প্রিম, ছম্পু আর ফোন সবার জন্য খাবার আনতে বেরিয়ে যায়, কিন্তু বেশ রাত হয়ে যাওয়ায় সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গিয়েছিল, তাই তাদের প্রায় খালি হাতেই ফিরে আসতে হয়। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই বাড়ি থেকেই ফোন আসতে শুরু হয়। ছম্পু আর ফোন বাড়ি চলে যায়, কিন্তু আর্ট আর প্রিম সিদ্ধান্ত নেয় তারা পেন্টিং শেষ না করা পর্যন্ত বাড়ি ফিরবে না। তাদের সঙ্গ দিতে পিউনও আবার ফিরে আসে। তিনজন মিলে সেদিনের মতো একটা দেয়ালে পেইন্টিং কমপ্লিট করে ফেলে। এভাবে কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পরে সিনিয়র ভাইদের বারের ডেকোরেশন কমপ্লিট হয়ে যায়। সিনিয়ররা এতে অনেক খুশি হয়। অল্প দিনের মধ্যেই বারের উদ্বোধন হয়ে যায়। সিনিয়ররা কৃতজ্ঞতা স্বরূপ তাদের 5 বন্ধুর জন্য একটা পার্সোনাল টেবিল বরাদ্দ করে রাখে। তারা টেবিলটা ও গ্রুপ নামে বুকিং করে রাখে। এই টেবিলে এরা যখন ইচ্ছা তখন এসে আড্ডা দিতে পারবে। উদ্বোধনের দিন আরও একটা কাণ্ড ঘটে যায়। তাদের সিনিয়র ভাই গো আচমকা ছম্পুকে প্রপোজ করে দেয়। ছম্পু নিজেও এতে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ হতভম্ব থাকার পরে ছম্পু ও গোকে হ্যাঁ বলে দেয়। উপস্থিত সবাই হই হুল্লোড়ে মেতে ওঠে। সবাই আনন্দ করার এক পর্যায়ে প্রিম ফ্রেশ হাওয়া খেতে বাইরে এসে দেখে আর্ট একা একাই ফটোশ্যুট করছে। বাইরে আর্টকে পেয়ে সে তার সাথে গল্প জুড়ে দেয়। আর্টের ক্যামেরাতে তোলা ফটোগুলো সে দেখে। সেখানে ফটোগুলোর মাঝে প্রিমের ফটোই সবচেয়ে বেশি ছিল। এটা দেখে তার একটু অদ্ভুত লাগে। আসলে ভার্সিটির প্রথম দিন থেকেই আর্ট প্রিমকে পছন্দ করে, কিন্তু তাকে কখনো বলার সাহস পায়নি। পরের দিন ফোনের জন্মদিন ছিল। পিউন ফোনকে উইশ করতে যাচ্ছিল, তখন সে ফোনের টাইমলাইনে একটা ভিডিও দেখতে পায়। ভিডিওটা একটা ছেলে ফোনের বার্থডে উইশ করে শেয়ার করেছে। ভিডিও শেষে ছেলেটা ফোনের উদ্দেশ্যে কিসও করেছে। এটা দেখে পিউন আপসেট হয়ে যায়। পরের দিন ভার্সিটির ক্লাস শেষ করে সবাই বের হচ্ছিল, তখন ফোন আক্ষেপ করে বলে আজ তার জন্মদিন, অথচ কেউ তাকে উইশ করলো না, কেউ ফোনের কথার উত্তর দেয় না। তখন ফোন সবাইকে সিনিয়রের বারে যেতে আমন্ত্রণ জানায়, কিন্তু সবাই বিভিন্ন অজুহাতে চলে যায়। শুধু পিউন থেকে যায়। অগত্যা ফোন পিউনকে নিয়ে সিনিয়রের বারে যায়। সিনিয়র গো দুজনকে দেখে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়। ফোন আপসেট হয়ে বলে আজ তার জন্মদিন, অথচ কেউ সেটা সেলিব্রেট না করেই চলে গেছে। সিনিয়র গো বলে যাক, মন খারাপ করো না, আমরা তোমাকে একটা সুন্দর ট্রিট দেব। এরপর ফোনকে সে ওপরে চলে যেতে বলে। ফোন ওপরে যেতেই লাইট অফ হয়ে সব অন্ধকার হয়ে যায়। আর তখনই কেক নিয়ে বাকি বন্ধুরা বেরিয়ে আসে। ফোন সারপ্রাইজ পেয়ে আনন্দে চিল্লিয়ে ওঠে। সবাই মিলে অনেক আনন্দ মজা করে। পার্টি শেষ হলে পিউন ফোনকে এগিয়ে দিতে যায়। এগিয়ে দেবার সময় পিউন ফোনকে প্রপোজ করে দেয় এবং তার গার্লফ্রেন্ড হবার অনুরোধ করে। ফোন বেশ বিব্রত হয়ে পড়ে। সে ইতস্তত করে বলে তোমাকে আমি আর ঠকাতে চাই না। আসলে গত রাতে যে ছেলেটি ভিডিও শেয়ার করেছে সেই আমার বয়ফ্রেন্ড। তবে আমি তার সাথে এখন আর রিলেশন রাখতে চাই না, কিন্তু আমার এই পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে বেশ কিছুটা সময় লাগবে। তাই এই মুহূর্তে আমার তোমার সাথে রিলেশনে যাওয়া সম্ভব না। ফোনের কথাগুলো শুনে যেন পিউনের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে শুধুই হতবাক হয়ে তার কথাগুলো শুনে যায়, কিন্তু কিছুই বলে না। বাড়ি ফিরে সে আর্টের সাথে কথাগুলো শেয়ার করে। আর্ট পিউনকে স্বাভাবিক থাকার পরামর্শ দেয় আর ফোনের জন্য অপেক্ষা করতে বলে, কারণ সে যদি তাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই ফিরে আসবে। পিউন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক হতে পারে না, তাই সে ফোনের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। যথাসম্ভব তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। ফোন ব্যাপারটা বুঝতে পারে ঠিকই, কিন্তু সে তো জানেই পিউন কেন এমন আচরণ করছে, তাই সে আর পিউনকে বেশি ঘাটায় না। সকালে ছম্পু ভার্সিটির জন্য বের হচ্ছিল, তখন তার বাবা তাকে থামিয়ে জিজ্ঞাসা করে ছম্পু সিগারেট খায় কিনা, কারণ উনি ছম্পুর ব্যাগে একটা লাইটার খুঁজে পেয়েছেন। অনুমতি না নিয়ে ব্যাগ হাতড়ানোতে ছম্পু বেশ রেগে যায়। তবুও সে নিজের রাগকে দমিয়ে বাবাকে বলে এটা তার না, হয়তো তার কোনো বন্ধু তার ব্যাগে লাইটারটা রেখেছে। এটা শুনে তার বাবা বলে তার ভালো বন্ধুদের সাথে মেলামেশা করা উচিত। সিগারেট খোরের সাথে মিশলে সেও সিগারেট খোর হয়ে যাবে। বাবার জ্ঞান ছম্পুর ভালো লাগছিল না, তাই সে লাইটারটা ফেরত চায়, কারণ এটা জাল লাইটার, সে তাকে এটা ফিরিয়ে দেবে। কিন্তু তার বাবা লাইটারটা না দিলে সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। এদিকে আর্ট প্রিমের বাড়িতে যায় তাকে পিক করার জন্য। প্রিমের বাড়িতে গিয়ে আর্টের প্রিমের মায়ের সাথেও দেখা হয়ে যায়। প্রিমের মায়ের সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর সে প্রিমকে বাইকে তুলে নিয়ে বেরিয়ে আসে। প্রিমকে বাইকে তুলে আর্টের খুব ভালো লাগছিল। তার মনে হচ্ছিল এই পথ যেন আর কখনোই শেষ না হয়। আশপাশে অনেক ঘোরাঘুরি করে গল্প স্বল্প করে আর্ট প্রিমকে নিয়ে ভার্সিটিতে আসে। অন্যদিকে ছম্পু বন্ধুদের সাথে বসে গল্প করছিল।
তখন সিনিয়র গো সেখানে আসে এবং ছম্পুকে জিজ্ঞাসা করে সে তার ফোন ধরছে না কেন। ছম্পু বলে, তুমি আমার ব্যাগে লাইটার কেন রেখেছ? তোমার লাইটার রাখার জন্য আমি আজ বাবার কাছে কট খেয়ে গেছি। আমার তো পুরো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল, কোনো রকম বেঁচে বাড়ি থেকে বের হয়ে আসছি। গো বলে, তুমি আমার নামটাই বলে দিতা, প্রয়োজনে আমার সাথে ফোনে কথা বলিয়ে দিতা, আমি তাদের কনভিন্স করে নিতাম। ছম্পু মুখ মাখিয়ে বলে, থাক, আপনাকে আর দরদ দেখাতে হবে না। গো ছম্পুর রাগ ভাঙাতে তাকে লাঞ্চ করানোর জন্য বাইরে নিয়ে যায়। এদিকে পিউন ফোনের থেকে পালিয়ে থাকতে থাকতে হঠাৎই সে ফোনের সামনে পড়ে যায়। ফোন তাকে জিজ্ঞাসা করে সে তাকে এড়িয়ে চলছে কেন। পিউন কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। পিউনের থেকে উত্তর না পেয়ে ফোন রাগ করে চলে যায়। গোয়ের সাথে লাঞ্চ শেষ করে ছম্পু তার অ্যাসাইনমেন্টের প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে তার বন্ধুর সাথে বাজার থেকে প্রজেক্টের জিনিসপত্র কিনে হোস্টেলে আসে। তখন তার কাছে তার বাবার ফোন আসে এবং জিজ্ঞাসা করে সে কোথায়। ছম্পু জানায় সে হস্টেলে প্রজেক্ট বানাচ্ছে। এটা শুনে তার বাবা ফোন রেখে দেয়। আসলে ছম্পুর বাবা মা ভেরিফাই করতে এসেছিল ছম্পু আসলেই ভার্সিটিতে আছে কিনা। ছম্পুর বাবা মা হোস্টেলের সামনে আসতেই ছম্পুর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। ওনারা তাকে জিজ্ঞাসা করে ছম্পু কোথায়। তখন সে বলে ছম্পু এখানেই আছে। এই বলে সে ছম্পুকে ডাক দেয়। তখন ছম্পু ছাদের উপর থেকে নিচে তাকায়। দুঃখের বিষয় হলো ছম্পু তখন স্মোক করছিল। সে তো আর জানতো না তার বাবা মা এখানে এসেছে। ছম্পু একদম হাতে নাতে বাবা মায়ের কাছে ধরা পড়ে যায়। নিচে নামতেই ছম্পুর বাবা তাকে বকাঝকা শুরু করে। ছম্পু আর সহ্য করতে না পেরে বাবার সাথে রাব ব্যবহার শুরু করে। তখন ছম্পুর মা তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় এবং তাকে জোর করে বাড়ি চলে নিয়ে যায়। ছম্পুর ঘটনা শুনে তার বন্ধুরা সবাই খুব আপসেট হয়। আর্ট, প্রিম সবাই ফোন করে ছম্পুর খোঁজ খবর নেয়। তারা পাশে থেকে সাপোর্ট দেয়। এদিকে পিউ নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে ফোনের সাথে সরাসরি কথা বলে সব ঠিক করে নেবে। এজন্য সে রাতে ফোনের বাড়ি যায়। সেখানে গিয়ে সে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটা সে আড়াল থেকে খেয়াল করে দেখতে পায় গাড়ির ভেতরে ফোন আর তার বয়ফ্রেন্ড বসে আছে। তারা দুজনে কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছে। একসাথে তাদের বেশ খুশি দেখাচ্ছিল। তাদেরকে এভাবে দেখে পিউনের মনটা একদম ভেঙে যায়। সে ধারণা করতে পারেনি ফোন এতটা নিচু মানসিকতার মেয়ে। সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। পিউন একা বসে কাঁদছিল। তখন আর্ট এসে তার সঙ্গ দেয়। আর্ট পিউনকে বুঝিয়ে তার মন ভালো করার অনেক চেষ্টা করে। শেষমেশ আর্ট সিদ্ধান্ত নেয় সে পিউনকে তার গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। তাদের দুজনের প্ল্যান শুনে প্রিমও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তাই পরের দিন তারা তিনজনে মিলে আর্টের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্রেনে যাবার সময় তারা অনেক মজা মাস্তি করে, অনেকগুলো ফটোও তোলে। ট্রেন স্টেশনে থামলে পিউন প্রিমের জন্য পানির বোতল আর একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসে যাতে বাতাসে তার চুলগুলো না ওড়ে। পিউনের এই কেয়ার দেখে আর্ট একটু অখুশি হয়, কারণ সে তো প্রিমকে পছন্দ করে। যাই হোক, তারা ফটোগুলো সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে। প্রিম আর পিউনকে একসাথে দেখে ফোন বেশ আপসেট হয় এবং জেলাস ফিল করে। আবার ছম্পুও তাদের তিনজনকে আনন্দ করতে দেখে বেশ আপসেট হয়। সে মেসেজ দিয়ে বলে তারও ইচ্ছে করছে তাদের সাথে যোগ দিতে। তারা ছম্পুকে ভালো করে পড়াশোনায় মন দিতে বলে। ছম্পু জানায় পড়াশোনাতে তার মন বসছে না, তাই সে মন ভালো করতে এখন বাঁশঝাড়ের এক্সপ্লেনেশন ভিডিও দেখছে। পিউন তাকে রিপ্লাই দেয় শুধু ভিডিও দেখলেই হবে না, সে যেন ভিডিওতে লাইক এবং শেয়ারও করে। কিছুক্ষণ পরে ছম্পুর মা তার জন্য স্যুপ বানিয়ে আনলে সে চ্যাটিং অফ করে দেয়। কয়েক ঘন্টা জার্নির পর তারা তিনজন আর্টের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। আর্টের মা তাদের আনন্দের সাথে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং হরেক রকমের রান্না করে খাবার খেতে দেয়। অন্যদিকে ফোন তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু তার মন পিউনের কাছেই পড়েছিল। সে বারবার আপডেট চেক করছিল তারা নতুন কোনো ফটো আপলোড দিয়েছে কিনা। যাই হোক, খাওয়া শেষ করে প্রিম, পিউন আর আর্ট খোলা আকাশের নিচে বসে গল্পগুজব করছিল। পিউনের হঠাৎ আজ প্রিমের সঙ্গে বেশ ভালো লাগছিল। তার প্রিমের প্রতিও ভালো লাগা জন্মে গিয়েছে। আর যদি কিছুটা বুঝতে পারছিল, কিন্তু সে কিছু না বলে মনোযোগ অন্যদিকে রাখার চেষ্টা করছিল। গল্পে গল্পে রাত বেড়ে গেলে তারা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু শুয়ে পড়ার পরেও প্রিমের ঘুম আসছিল না। তার মায়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সে উঠে সিঁড়িতে বসেছিল। তখন পিউন তাকে কোম্পানি দিতে আসে। প্রিম পিউনকে জানায় তার মা খুবই ফ্রাস্ট্রেটেড একজন মানুষ। একটু টেনশন হলেই তিনি ড্রিঙ্ক করতে শুরু করেন, তাই ওনাকে নিয়ে প্রিমের অনেক চিন্তা।
পিয়ন প্রিমকে সান্ত্বনা এবং ভরসা দিয়ে বলে ফিরে গিয়ে তারা একসাথে তার মায়ের চিকিৎসা করাবে। আপাতত প্রিম যেন টেনশন ফ্রি থাকে, তা না হলে সে ঘোরাঘুরি এনজয় করতে পারবে না। প্রিম শান্ত হলে দুজনই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকালে প্রিম আর আর্টের ঘুম ভাঙলে তারা একসাথে ব্রাশ করে। ব্রাশ করা হয়ে গেলে প্রিম আর্টকে জিজ্ঞাসা করে পিয়ন ঘুম থেকে জেগেছে কিনা। পিয়ন তখনও ঘুমেছিল, তাই প্রিম গিয়ে পিয়নকে টেনে টুনে ঘুম থেকে জাগিয়ে তোলে। দুজনের এই খুনসুটি দেখে আর্টের মন উদাস হয়ে যায়, তাই সে বাইরে চলে যায়। এদিকে ছম্পুকে তার বাবা আর্ট ডিপার্টমেন্ট চেঞ্জ করিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে ভর্তি করানোর চেষ্টা করছিল, তাই ছম্পু সেমিস্টার ড্রপ দিয়ে ফার্মেসি বিভাগে পড়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে বের হয়। বাইরে বের হয়েই তার গোয়ের সাথে দেখা হয়ে যায়। ছম্পু গোকে জানায় সে ডিপার্টমেন্ট ছাড়তে চায় না, কিন্তু সে নিরুপায়, তাই বাধ্য হয়ে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছে। গো ছম্পুকে টেনশন না করতে বলে। সে বলে যা কিছুই ঘটুক সে সবসময় ছম্পুর পাশেই থাকবে। এটা শুনে ছম্পু অনেকটাই ফ্রেশ ফিল করে। এদিকে গ্রামে প্রিম, পিয়ন আর আর্ট ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়। তারা গ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখে। আর্ট প্রিম আর পিয়নের অনেক ফটো তুলে দেয়। পিয়ন প্রিমকে নদীর ধারে ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রিমের চোখে কিছু একটা পড়ে। পিয়ন চোখ থেকে সেটা বের করতে সাহায্য করছিল, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে কিস করছে। আর্টও স্বাভাবিকভাবে সেটাই ভাবে আর প্রচণ্ড মন খারাপ করে সরে যায়। সারাদিনের ঘোরাঘুরির পর আর্ট পিয়নকে বলে তার যদি এখানে ভালো লাগে তাহলে আরও কিছুদিন এখানে থেকে যেতে পারে, কিন্তু প্রিম বলে সে দ্রুত মায়ের কাছে ফিরতে চায় আর পিয়নও তার সাথে ব্যাংককে ফিরে যাবে। এটা শুনে আর্টের মন আরও খারাপ হয়ে যায়, কিন্তু সে এটা প্রকাশ করে না। সে তাদেরকে চলে যাবার অনুমতি দিয়ে দেয়। রাতে আর্ট তার মাকে জানায় তার বন্ধুরা সকালে শহরে ব্যাক করবে, তবে সে এখানে আরও কিছুদিন থাকবে। আর্টের মন খারাপ দেখে তার মা বলে আমি জানি তুই প্রিমকে পছন্দ করিস, কিন্তু নিজের ফিলিংসটা তাকে বলতে পারছিস না। তোর বাবাও ঠিক তোর মতোই ছিল, নিজের অনুভূতির কথা কখনোই কাউকে বলতো না। আর্টের মা তাকে ভরসা দিয়ে বলে চিন্তা না করতে, কারণ মন থেকে কিছু কেউ চাইলে সেটা অবশ্যই পায়। যাই হোক, পরের দিন পিয়ন আর প্রিম শহরের জন্য বেরিয়ে পড়ে। মনে কষ্ট চেপে আর্ট তাদের হাসি মুখে বিদায় জানায়। তারা চলে গেলে আর্ট তাদের ফটোগুলো দেখতে থাকে আর প্রিমকে মিস করে। অন্যদিকে পিয়ন আর প্রিম খুব আনন্দের সাথেই বাড়ি ফিরে যায়। এরপর কেটে যায় কয়েকদিন। ততদিন আর্টও শহরে ফিরে আসে। এদিকে ছম্পুরও অ্যাডমিশন রেজাল্ট বেরিয়ে যায় এবং সে ফার্মাসিস্ট বিভাগে অ্যাডমিশন পেয়ে যায়। এটা নিয়ে সে প্রচণ্ড আপসেট হয়ে পড়ে এবং বন্ধুদের কাছে এসে কান্নাকাটি করে, কারণ সে তাদের গ্রুপ ছেড়ে যেতে চায় না। বন্ধুরা তাকে বোঝায় বাস্তবতা মেনে নিতেই হবে, ভাগ্যের ওপর কারো হাত নেই, হয়তো নতুন ডিপার্টমেন্টে গেলেই ছম্পুর ভবিষ্যৎ আরও বেটার হবে। বন্ধুদের বিদায় জানিয়ে ছম্পু উদাস মনে বাড়ি ফিরে যায়। এদিকে প্রিম আর পিয়নের খুনসুটি বেড়েই যাচ্ছিল, যা দেখে ফোন আর আর্ট দুজনই আপসেট ফিল করছিল। একদিন তো পিয়ন আর্টকে সরাসরি বলেই দেয় সে প্রিমকে পছন্দ করে। আর্ট স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং বলে সে জানে তাদের মধ্যে রিলেশন চলছে। পিয়ন হেসে বলে তাদের মধ্যে কোনো রিলেশন নেই, তার শুধু প্রিমের সঙ্গ পেতেই ভালো লাগে, কিন্তু সে তাকে ভালোবাসে না, হয়তো প্রিমই তাকে বেশি পছন্দ করে। এটা শুনে আর্টের মন আরও খারাপ হয়ে যায়। পছন্দের মানুষ যখন অন্য কাউকে পছন্দ করে তখন সেই শোক কাটানো অনেক কঠিন হয়ে যায়। তবুও আর্ট নিজেকে শান্ত রাখে এবং স্বাভাবিক আচরণ করে। নিজের দুঃখ সে কাউকেই বুঝতে দেয় না। অন্যদিকে ছম্পু আবারও একটা সুখবর পেয়ে যায়। তার ডিপার্টমেন্ট চেঞ্জ করার কথা শুনে টিচার বাডি তার বাবা মায়ের কাছে যায় এবং ওনাদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় যাতে ওনারা ছম্পুকে আর্ট ডিপার্টমেন্টেই পড়তে দেয়। টিচারের কথা শুনে ওনারা ছম্পুকে সেখানে পড়তে দিতে রাজি হয়। সেই খুশিতে ছম্পু বন্ধুদের সাথে পার্টি দেয়। পার্টির এক পর্যায়ে তাদের খিদে লাগে, তাই ফোন খাবার নিতে বাইরে যায়। যাবার সময় সে পিয়নকেও সাথে নিয়ে যায়। পিয়নকে একা পেয়ে ফোন বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি, এখন আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। কথাটা শোনার পরও পিয়নকে খুশি হতে দেখা যায় না, বরং সে ফোনকে রিজেক্ট করে দিয়ে বলে সে এই মুহূর্তে রিলেশনে যেতে প্রস্তুত না, সে পরে এই ব্যাপারে ভেবে দেখবে। পিয়নের কথা শুনে ফোন একদম শকড হয়ে যায়। এরকম কিছু হবে সে ভাবতেও পারেনি। ফোন আর পার্টিতে ফিরে না গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় গাড়ি থামিয়ে সে প্রচুর কান্না করে। বাড়ি ফিরেও সারা রাত ধরে সে কান্নাকাটি করে। এতে তার চোখ ফুলে যায়, চোখের নিচে কালি পড়ে যায়।
তাই সে চোখে সানগ্লাস পরে ভার্সিটিতে আসে, কিন্তু বন্ধুরা তাকে দেখে বুঝে যায় সে সারা রাত ধরে কান্নাকাটি করেছে। ছম্পু আর প্রিম জিজ্ঞাসা করে কে তাকে এভাবে কাঁদিয়েছে। ফোন জানায় তাকে একজন প্রপোজ করেছিল, কিন্তু সে রিলেশনে যাবার জন্য প্রস্তুত ছিল না, তাই সে ছেলেটার কাছে কিছুদিন সময় চেয়েছিল। কিন্তু সেই ছেলেটা এখন অন্য মেয়ের সাথে ডেট করছে আর তাকে রিজেক্ট করে দিয়েছে। তবে ফোন পিউনের নামটা তাদের সামনে বলে না, কিন্তু পিউন তো ঠিকই বুঝতে পারে ফোন তার জন্যই কান্নাকাটি করেছে, তাই তার খুব খারাপ লাগে। ক্লাসে বসে সে ফোনকে মেসেজ দিয়ে সরি বলে, কিন্তু রাগে ফোন কোনো রিপ্লাই দেয় না। ভার্সিটির ক্লাস শেষ করে আর্ট ডিউটিতে চলে যায়। ছম্পু বাড়ি ফিরে যায়। পিউন প্রিমকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। আর ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়া ফোন বাড়ি ফিরে লেডি দেবদাসের মতো মদ খেতে শুরু করে। প্রচুর ড্রিঙ্ক করার পর সে পিউনকে ফোন দিয়ে বলে সে তার সাথে দেখা করতে চায়। পিউন বলে সে দেখা করতে আসছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। ফোন ভাবে পিউন এসেছে, কিন্তু দরজা খুলে দেখা যায় প্রিম দাঁড়িয়ে। প্রিম ফোনকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এবং বাইরে খেতে যেতে রাজি করায়। তারা বের হচ্ছিল, তখন পিউন এসে হাজির হয়। প্রিম ফোনকে বলে সে যখন পিউনকে ফোন দিয়েছিল তখন তারা একসাথেই ছিল, কিন্তু পিউন নিজে না এসে তাকে এখানে পাঠিয়েছে, কারণ মেয়েদের দুঃখ মেয়েরা ছাড়া আর কেই বা ভালো বোঝে। ফোন কথাটা শুনে একটু অখুশি হয়, তবে সেটা প্রকাশ করে না। তারা বাইরে খেতে চলে যায়। খাওয়া শেষ করে ফোন প্রিমকে বাড়িতে ছেড়ে দেয়, তারপর পিউনকে ড্রপ করতে যায়। পিউনকে একা পেয়ে ফোন জিজ্ঞাসা করে সে আর প্রিম রিলেশনে আছে কিনা। পিউন জানায় তারা শুধুই ফ্রেন্ড, তবে সে প্রিমকে পছন্দ করে, কিন্তু প্রিম হয়তো তাকে পছন্দ করে না। ফোন বলে তোমার উচিত নিজের মনের কথা প্রিমকে খুলে বলা। পিউন বলে সে বারবার রিজেক্ট হতে চায় না। পিউন কথা শেষ করতেই ফোন তাকে কিস করে দেয়। তারপর বলে তুমি যদি এখন আমার সাথে রিলেশনে আসতে প্রস্তুত না থাকো তবে সময় নাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। ফোনের কথায় পিউন কনফিউজড হয়ে যায়। তারা আবারও দুজনকে কিস করে। তারা কিস করছিল তখন একজন পুলিশ অফিসার তাদের দেখে ফেলে। তারপর অফিসার পিউনকে বাইরে ডাকে, আহো ভাতিজা আহো। পিউন খুব বিব্রত হয়ে বাইরে আসে। অফিসার জিজ্ঞাসা করে তার 18 বছর হয়েছে কিনা। পিউন তার আইডি কার্ড দেখায় যাতে সে অ্যাডাল্ট হয়ে গেছে। পিউন ফোনকে এসবের মাঝে ইনভলভ করতে চাইছিল না। সে অফিসারকে এটা সেটা বুঝিয়ে কোনো রকম পরিস্থিতি হ্যান্ডেল করে। অফিসারও তাদের কিছু না বলে চলে যায়। গাড়িতে ফিরে দুজন ব্যাপারটা নিয়ে বেশ হাসাহাসি করে। তারপর ফোন পিউনকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন আর্ট এবং অন্যেরা হোস্টেলে বসে অ্যাসাইনমেন্ট করছিল। তখন ফোন আসে এবং জিজ্ঞাসা করে পিউন আর প্রিমকে দেখছি না, ওরা কোথায়? আর্ট জানায় ওরা ছাদে আছে। এটা শুনে ফোন তাদের ডাকার জন্য ছাদে যায়। ছাদের দরজা থেকে সে দেখতে পায় প্রিম আর পিউন খুবই খুনসুটিতে মেতে আছে। প্রিম পিউনের চুল কেটে দিচ্ছে। চুল কাটার পরে দুজনেরই পোশাক চুলে লেগে যায়, তাই দুজনের চুল ছেড়ে দিচ্ছিল। এ সময় তারা বেশ কাছাকাছি চলে আসে। পিউন প্রিমের চুলের ঘ্রাণ পেয়ে তাকে জিজ্ঞাসা করে সে আজ শ্যাম্পু করেছে কিনা। প্রিম লাজুক হয়ে বলে সে রোজ শ্যাম্পু করে। কাছাকাছি এসে যাওয়ায় পিউন প্রিমকে প্রায় কিসই করে দিচ্ছিল, কিন্তু প্রিম শেষ মুহূর্তে আটকায় এবং দুজন পানি নিয়ে দুষ্টুমি শুরু করে। তাদের এই খুনসুটি দেখে ফোন খুবই কষ্ট পায়। সে দরজা থেকে সরে যায়। তখনই দুজনে নিচে নেমে আসছিল। সিঁড়িতে তাদের দেখা হয়ে যায়। তখন ফোন জানায় সে তাদের ডাকতে যাচ্ছিল। ভালো হলো তাদের দেখা হয়ে গেল। তারা তিনজনে নিজের মতো করে ঘটনা লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। রাতে 5 জন একসাথে ডিনারে বসে। প্রিমের হেয়ার কাটিং স্কিল দেখে সবাই তার প্রশংসা করে। সেই সাথে ছম্পু প্রিম আর পিউনের সম্পর্ক নিয়ে ঠাট্টাও করে। পিউন এতে লজ্জা পেয়ে যায়। ডিনার শেষে পিউন আর্টকে বলে সে কনফিউজড যে সে কাকে বেছে নেবে। তার দুজনকেই ভালো লাগে। আর্ট তাকে সাজেশন দেয় তার মনকে স্থির করতে এবং যার সাথে সে সুখী হবে তাকেই বেছে নিতে। দেখতে দেখতে তাদের ভার্সিটিতে আসায় 1 বছর কেটে যায়। ততদিন ভার্সিটিতে নতুন ফ্রেশাররাও চলে এসেছে। একইভাবে তাদেরকেও র্যাগিং করা হয়। তারপর র্যাগিং শেষে তাদের আগের বারের মতো সমুদ্র বিচে ট্যুরে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে এরা 5 বন্ধু আরও কয়েকজন সিনিয়রও হয়ে যায়। আগের বারের মতোই তারা অনেক আনন্দ হাসি তামাশা করে। তারা গানের আসরও বসায়। গান শেষ হলে পিউন সমুদ্রের ধারে যায়। তাকে ফলো করে ফোনও সেখানে যায়। ফোন পিউনকে জিজ্ঞাসা করে সে প্রিমকে প্রপোজ করেছে কিনা। পিউন জানায় সে এখনো করেনি। এটা শুনে ফোন খুশি হয়ে বলে তাহলে তুমি নিশ্চয়ই এখনো আমাকেই পছন্দ করো। এই বলে সে পিউনকে কিস করে দেয়। এবার তারা আর কিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অতি আবেগে তারা ইচিং বিচিং করে ফেলে। কাজ কারবার শেষ করে পিউনের মনের মধ্যে ভালো মানুষ জেগে ওঠে। সে ফোনকে বলে তারা হয়তো কাজটা ঠিক করেনি।
ফোন তাকে আশ্বস্ত করে, বলে সে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এরপর তারা ডিনারে চলে যায়। মার্কেটে গিয়ে ফোন বলে তার এমার্জেন্সি প্রেগন্যান্সি কন্ট্রোল পিল খাওয়া উচিত, তা না হলে সে প্রেগনেন্ট হয়ে যেতে পারে। পিউন ফার্মেসিতে পিল আনতে যায়। সে প্রথমে কিছুই বলতে পারছিল না। বেশ কিছুক্ষণ আমতামতা করার পর সে বিব্রত হয়ে পিল কিনে নেয়। তারপর ফোনকে পিলগুলো দিয়ে খাওয়ায় নিয়ম জানিয়ে দেয়। হোটেলে ফিরে গিয়ে ফোন প্রথম ডোজের পিলটা খায়। যদিও ছম্পু তাকে পিল খেতে দেখে ফেলে, তবে ফোন তাকে বোঝায় এটা মাথা ব্যথার ঔষধ। ছম্পুও আর এটা নিয়ে মাথা ঘামায় না। সকালে ফোনের ওপর পিলের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সে বমি করতে থাকে, মাথা ঘুরায়। পিউন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে দ্বিতীয় ডোজের পিলটি নিয়েছে কিনা। ফোন জানায় দ্বিতীয় ডোজ নিতে এখনো দেরি আছে। ফোন পিউনকে জিজ্ঞাসা করে সে তার প্রেগনেন্ট হওয়া নিয়ে চিন্তিত কিনা। পিউন জানায় সে শুধু ফোনের শারীরিক কন্ডিশন নিয়ে চিন্তিত, বাকি যা কিছুই হোক তাতে তার কোনো সমস্যা নেই। এরই মধ্যে আবার সেখানে প্রিম চলে আসে, তাই তারা তিনজন মিলে নাস্তার টেবিলে চলে যায়। ট্যুর শেষ করে বাসে ফেরার সময় ফোন তার দ্বিতীয় ডোজের পিলটি নিচ্ছিল, কিন্তু তখনই বাসের ঝাঁকিতে তার হাত থেকে পিলটা পড়ে যায়। সে আর পিলটা খেতে পারে না। পিউনও ব্যাপারটা খেয়াল করে বেশ চিন্তিত হয়ে যায়। ব্যাংককে ফিরে এসে পরের দিন পিউন ফোনকে দ্বিতীয় ডোজের পিলটা এনে দেয়। এরপর তাকে কিস করে পিউন চলে যায়। পরের দিন ফোনের জন্মদিন ছিল, তাই সকালে গ্রুপে তাকে সবাই বার্থডে উইশ করে। ফোন সবাইকে সন্ধ্যায় তার বাড়িতে ইনভাইট করে। প্রিম পিউনকে ফোন দিয়ে তার বাড়িতে ডাকে এবং বলে সে ফোনকে দেওয়ার জন্য একটা গিফট তৈরি করবে। এরপর দুজনে মিলে ফোনের জন্য একটা স্কার্ফ তৈরি করে। সন্ধ্যায় সব বন্ধুরা মিলে ফোনের বাড়িতে যায়। গিফট হিসেবে আর্ট ফোনকে তারই একটা পেইন্টিং দেয়। ছম্পু 1000 টাকার একটা ভাউচার দেয়, আর প্রিম এবং পিউন দুজনে মিলে সেই স্কার্ফটা দেয়। দুজনে মিলে একটা গিফট দিতে দেখে ছম্পু তাদের বলে, তোমরা মানুষ দুজন, অথচ গিফট একটা, তোমাদের মধ্যে আবার রিলেশন চলছে না তো? কথাটা শুনে তারা কোনো উত্তর দেয় না, শুধু লাজুকভাবে হাসতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফোন সবাইকে নিয়ে কেক কাটতে শুরু করে। কিছুক্ষণ পরে বাইরে বাইকের জোরালো আওয়াজ পেয়ে সবাই বের হয়ে দেখে ফোনের এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। সে ফোনকে বার্থডে উইশ করে। ফোন বিরক্ত হয়ে বলে তাদের মাঝে তো আর সম্পর্ক নেই, তবুও সে কেন তাকে বিরক্ত করছে। তখন এক্স বয়ফ্রেন্ড বলে সে এখনও তাকে পছন্দ করে, সে জাস্ট তাকে বার্থডে উইশ করার জন্য লন্ডন থেকে এখানে এসেছে। সে ফোনের সাথে আলাদা কথা বলতে চায়। এতে পিউন তার উপর ক্ষেপে যায়। তখন ছেলেটা তাকে জিজ্ঞাসা করে, আমি ফোনের সাথে কথা বললে তোমার কি সমস্যা? তুমি ফোনের কে হও? কথাটা শুনে পিউন আর কোনো উত্তর দিতে পারে না, সে চুপ করে যায়। ফোন আর তার এক্স বয়ফ্রেন্ডকে কথা বলার সুযোগ দিয়ে সবাই ভেতরে চলে যায়। ফোন তার এক্সের সাথে খুব বাজে ব্যবহার করে এবং তাকে তাড়িয়ে দেয়। ভেতর থেকে কথাগুলো শুনে পিউন মনে মনে খুশি হয়। ফোন ভেতরে এলে সবাই পার্টিতে মেতে ওঠে। পার্টি শেষে সবাই বাড়ি ফিরে গেলে ফোন আর পিউন গাড়ি নিয়ে বের হয়। ফোন পিউনকে বলে সে তার কাছে বার্থডে গিফট চায়, আর সেই বার্থডে গিফট হিসেবে ফোন পিউনকেই চায়। পিউন রাজি হয়ে যায় এবং তারা একসাথে বাড়ি ফেরে। রাতে পিউন ফোনের সাথেই কাটিয়ে দেয় এবং তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। অন্যদিকে প্রিম পিউনের ফোন মেসেজের অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যায়। পরের দিনও প্রিম ভার্সিটিতে গিয়ে পিউনের অপেক্ষা করে, কিন্তু সারাদিন কেটে গেলেও পিউন আসে না। দূর থেকে প্রিমকে বিমর্ষ হয়ে বসে থাকতে দেখে আর্টেরও খারাপ লাগে। প্রিম উদাস হয়ে বাড়ি ফিরে যায়। সে রুমে মন খারাপ করে বসেছিল। তখন বাইরে আওয়াজ হলে সে বাইরে এসে দেখে তার মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সে সাহায্যের জন্য পিউনকে অনেকবার কল করে, কিন্তু পিউন তখন ফোনের সাথেই ছিল আর মোবাইলটাও সাইলেন্ট ছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। অবশেষে প্রিম আর্টকে ফোন করে। আর্ট তার কলিগদের নিয়ে সেখানে আসে এবং প্রিমের মাকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন মহিলা সুস্থ হলে তারা বাড়ি ফিরে আসে। প্রিম আর্টকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। আর্ট বলে প্রিমের যে কোনো প্রয়োজনে সে সবসময় রেডি। এই বলে সে বাড়ি ফিরে যায়। এদিকে পিউন আর ফোনের মজা মাস্তি শেষ হলে ফোন পিউনকে বাড়িতে ছেড়ে দেয়। তখন পিউন তার মোবাইলে প্রিম আর আর্টের অনেকগুলো মিসড কল দেখতে পায়। সে প্রথমে আর্টকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। আর্ট প্রিমের মায়ের ঘটনা পিউনকে জানায়। এটা শুনে পিউনের বেশ অনুশোচনা হয়, তাই সে সকালে ফল ফুল নিয়ে প্রিমের বাড়িতে যায়। পিউন প্রিমকে সাহায্য করতে না পারায় তার কাছে ক্ষমা চায়। প্রিম পিউনকে দেখেই আনন্দে সব ভুলে যায়। সে পিউনকে মায়ের সাথে দেখা করায়। তারপর দুজন মিলে ভার্সিটির জন্য বের হয়। বাসে পিউন ক্লান্ত হয়ে প্রিমের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে যায়। প্রিম তাদের একটা সেলফি তুলে দেয়। দেখে বোঝাই যায় প্রিম পিউনের প্রেমে পড়ে গিয়েছে। পিউন ফোনের সাথে শপিংয়ে গিয়েছিল। তখন পিউনের কাছে প্রিমের কল আসে।
প্রিম মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাই সে পিয়ুনকে সাথে যাবার জন্য অনুরোধ করে। পিয়ুনও সাথে যাবার জন্য হ্যাঁ বলে দেয়, কিন্তু এতে আবার ফোন খুব আপসেট হয়ে যায়। তাই ফোনকে খুশি করতে পিয়ুন প্রিমকে কল করে জানায় সে আজ তার সাথে যেতে পারবে না, কারণ সে তার ফ্যামিলির সাথে ডিনারে যাচ্ছে। প্রিম এটা শুনে পিয়ুনকে কিছু বলে না, কিন্তু মনে মনে খুবই আপসেট হয়। প্রিমের কিছু ভালো লাগছিল না, তাই সন্ধ্যায় প্রিম পিয়ুনের বাড়িতে যাচ্ছিল। পিয়ুনের বাড়ির সামনে যেতেই সে দেখতে পায় পিয়ুন একা ট্যাক্সি থেকে নামছে। এটা দেখে প্রিম বুঝে যায় পিয়ুন তাকে মিথ্যা বলেছে। সে ফ্যামিলির সাথে ডিনারে যায়নি, বরং অন্য কারোর সাথে ছিল। মিথ্যা বলার জন্য প্রিম পিয়ুনের উপর অখুশি হয়। সে পিয়ুনকে বলে, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমার আজকের এই মিথ্যা আমার মনটাকে ভেঙে দিল। তোমাকে আর আমি ভরসা করতে পারবো না। এটা বলে প্রিম কাঁদতে কাঁদতে চলে যায়। পিয়ুন প্রিমকে বোঝানোর চেষ্টা করে সেও প্রিমকে পছন্দ করে, কিন্তু প্রিম তাকে আর সেই সুযোগ দেয় না। প্রিম চলে যাওয়ার পর পিয়ুনের মন অস্থির হয়ে ওঠে। সে রাতে ঘুমাতে পারছিল না, তাই সে ফোনকে কল করে এবং বাইরে ডাকে। তার একটা ক্যাফেতে গিয়ে বসে। তারপর পিয়ুন ইতস্তত করে ফোনকে বলে তাদের মধ্যে যা কিছু চলছে তা বন্ধ করে দেয়া উচিত, এগুলো একদমই ঠিক হচ্ছে না। ফোন পিয়ুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? পিয়ুন বলে, আমাদের মধ্যে রিলেশনই বা কবে ছিল যে ব্রেকআপ হবে? পিয়ুনের কথা শুনে ফোন অবাক হয়ে বলে, তাহলে তাদের মধ্যে এতদিন ধরে যে ইচিং বিচিং হচ্ছিল সেগুলো কি? পিয়ুন বলে, যা হয়েছে তা তাদের দুজনের সম্মতিতেই হয়েছে, কিন্তু এখন আর সে এগুলো চালিয়ে যেতে চায় না। ফোন যেন সবকিছু ভুলে যায়, তবে তার আগের মতো খুব ভালো বন্ধু হয়ে থাকবে। ফোন পিয়ুনের কথায় খুব ভেঙে পড়ে, কিন্তু তার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। তারপর তাকে বিদায় জানিয়ে চলে আসে। পথে আসার সময় ফোন অনেক কান্নাকাটি করে। পরের দিন সকালে ফোন বন্ধুদের চ্যাটিং গ্রুপ থেকে লিভ নিয়ে নেয়। এটা নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। সবাই অনর্গল ফোনকে কল করে, কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আর্ট ফোনের বাড়িতে খোঁজ নিয়ে এসে সবাইকে জানায় ফোন তার ফ্যামিলি নিয়ে অন্য কোথাও চলে গেছে। তারা কোথায় গেছে কেউ জানে না। ফোনের এরকম কাণ্ডে সবাই খুব বিস্মিত হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না সে কেন এমন কাণ্ড করল। যদিও পিয়ুন ঠিকই জানতো সে কেন এমন করল, তবুও সে চুপ করে থাকে, কাউকে কোনো কথা বলে না। ফোনে চলে যাওয়ার পর পুরো ফ্রেন্ড গ্রুপটাই এলোমেলো হয়ে যায়। সবার মাঝেই যোগাযোগ কমে যায়। এর মধ্যে আবার সেমিস্টার ব্রেকের ছুটি পড়ে যায়। সবাই নিজেদের পরিবারের সাথে ব্যস্ত হয়ে পড়ে। পিয়ুন প্রিমের রাগ ভাঙিয়ে তাকে পটানোর জন্য লেগে থাকে, কিন্তু প্রিম তার সাথে দেখা করে না। আর্ট নিজের গ্রামে ফিরে যায় এবং মায়ের সাথে ভালো সময় কাটাতে থাকে। কিছুদিন পর ছুটি শেষ হলে সবাই আবারও ভার্সিটিতে ফিরে আসে। পিয়ুন প্রিমের মুখোমুখি হয়ে তাকে রিলেশনে যাবার জন্য বলে, কিন্তু প্রিম বলে সে আর তাকে ভরসা করতে পারবে না। তারা এখন থেকে শুধুই বন্ধু হয়ে থাকবে, এটাই বেটার। এরপর প্রিম, পিয়ুন, আর্ট আর ছম্পু বসে ফোনকে নিয়ে কথা বলছিল যে তারা ফোনকে মিস করছে। তখনই ফোনের গাড়ি ক্যাম্পাসে এসে থামে। তারপর ফোনকে দেখা যায় সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে গাড়ি থেকে নামছে। এটা দেখে চারজনই খুবই অবাক হয়ে যায়। ফোন সবার সাথে বেশ স্বাভাবিক আচরণই করে। সবাই তাকে জিজ্ঞাসা করে এতদিন সে কোথায় ছিল। ফোন জানায় সে এতদিন স্টেটের বাইরে ছিল এবং বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তাই সে কারো মেসেজে রিপ্লাই দিতে পারেনি। ফোন সবার জন্য খাবার এনেছিল। সে সবাইকে খাবার দিয়ে এবং নিজের বয়ফ্রেন্ডকে বিদায় জানিয়ে ক্লাসে চলে যায়। এদিকে পিয়ুন প্রিমকে পটানোর চেষ্টা চালিয়েই যাচ্ছিল, কিন্তু প্রিম তাকে যথাসম্ভব ইগনোর করেই চলছিল। কিছুদিন পর প্রিমের জন্মদিন ছিল। প্রিম মায়ের সাথে দেখা করে সিনিয়র গোয়ের বারে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে তারা প্রিমকে জন্মদিনে সারপ্রাইজ দেয়। তারপর তারা অনেক আনন্দ করে। পার্টি শেষ করে সবাই যখন বের হয়, তখন সেখানে আর্টের ফাউন্ডেশনের কলিগরা চলে আসে। কাছাকাছি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আর্টকে সেখানে যেতে হবে। আর্টের সাথে বাকিরাও ঘটনাস্থলে যায়। আর্ট ডেড বডির ফটো তুলতে গিয়ে পুরো শক্ট হয়ে যায়। তার হাত কাঁপতে শুরু করে। সে অস্বাভাবিক চোখে বন্ধুদের দিকে তাকায়। তারা আর্টকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। আর্ট কোনো উত্তর দিতে পারে না। তখন বাকিরা এগিয়ে এসে ডেড বডির দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। এটা আর কেউই না, বরং প্রিমের মা। মাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে প্রিমের দুনিয়া ওলটপালট হয়ে যায়। বন্ধুরা তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সে তার এই রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে পারছিল না, তাই সে একটা ভ্রমের মাঝে চলে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার মা এখনো বেঁচে আছেন আর উনি সবসময় তার সাথেই আছেন। এজন্য সে নিজের মায়ের ফিউনারেলেও যায়। আর পিয়ুন, ফোন আর ছম্পু চারজন মিলে প্রিমের মায়ের ফিউনারেল সামনে নেয়। তারপর তারা প্রিমের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। প্রিমকে দেখেই মনে হচ্ছিল না তার মা মারা গেছে।
সে কল্পনা করে নিয়েছিল তার মা তার সাথেই আছে। প্রিমকে তার মায়ের সত্যিটা বললে হয়তো সেই শখ সামলাতে পারবে না, তাই তারা কেউ প্রিমের মায়ের মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলে না। সবাই তাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রিম 2 কাপ কফি বানায়, একটা নিজের জন্য, অন্যটা তার মায়ের জন্য। এমনকি সে তার মায়ের সাথে কথাবার্তাও বলছিল, অথচ তার মা দুনিয়াতে এক্সিস্টই করে না। প্রিম সব কাজ সেরে ভার্সিটির জন্য বের হয়। বাসে তার ফ্রেন্ডের সাথে চ্যাটিং হয়। আর পিউন, ছম্পু আর ফোন সিদ্ধান্ত নেয় তারা কোনোভাবেই ভার্সিটির কাউকে প্রিমের মায়ের ব্যাপারে কথা বলতে দেবে না। তাই তারা সবসময় প্রিমের সাথে লেপ্টে থাকতে শুরু করে, তাকে নজরে রাখতে থাকে। প্রিম বাড়িতে একা থাকলে আরো বেশি ট্রমায় চলে যাবে। এজন্য ফোন আর ছম্পু অ্যাসাইনমেন্টের নামে প্রিমের বাড়িতে তার সাথে থাকতে শুরু করে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়, তবুও প্রিমের মানসিক কোনো উন্নতি হয় না। তাই বাধ্য হয়ে তারা প্রিমকে রিয়েলিটি উপলব্ধি করানোর সিদ্ধান্ত নেয়। তারা 4 জন ফিউনারেলের ড্রেস আর ফুল নিয়ে প্রিমের সামনে হাজির হয় এবং বলে তার মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহ হয়ে গেছে, তাই প্রিমকে এখন রিয়েলিটি মেনে নিতেই হবে। প্রিম সব শুনে কাঁদতে শুরু করে এবং বলে সে জানে তার মা বেঁচে নেই, কিন্তু সে এই সত্যিটা কিছুতেই মানতে পারছে না। তার মা ছাড়া তার আর আপন বলে কেউ নেই। সে কিভাবে তার মাকে ছাড়া বাঁচবে? সবাই প্রিমের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেয় এবং বলে তারা সবাই আজীবন প্রিমের পাশে থাকবে। প্রিমকে কখনো তারা একা হতে দেবে না। এরপর তারা প্রিমকে বুঝিয়ে সুঝিয়ে তার মায়ের ফিউনারেলের বাকি রিচুয়ালগুলো সম্পন্ন করে। ফিউনারেলে প্রিমদের আত্মীয়রাও এসেছিল, তারাও প্রিমকে সান্ত্বনা দেয়। ফোনের বাবা মা প্রিমকে বলে তার যদি একা লাগে তাহলে সে যেন ওনাদের সঙ্গে এসে থাকে। প্রিমের জন্য ওনাদের দরজা সব সময় খোলা। প্রিম ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। পরের দিন প্রিম সত্যি ব্যাগপত্র গুছিয়ে ফোনদের বাড়িতে এসে ওঠে। ফোনের বাড়ির সবাই আনন্দের সাথে প্রিমকে স্বাগত জানায়। এরই মধ্যে তাদের সবার ভার্সিটির কোর্স শেষ হয়ে যায়। তারা নিজেদের ইন্টার্নশিপের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আন্ডারে চলে যায়। পিউন আর ফোন ওয়্যাক্স নামের একজনের আন্ডারে ইন্টার্নশিপে জয়েন করে। প্রিম আর ছম্পু প্রিমের আন্টির কোম্পানিতে জয়েন করে, আর আর্ট প্রফেসর বাড়ির রেফার করা মিস খুয়ানের আন্ডারে ইন্টার্নশিপের জন্য জয়েন করে। সবার জীবন আবারও ব্যস্ততাপূর্ণ হয়ে যায়। সেই সাথে জীবনে নতুন নতুন মানুষদেরও আগমন ঘটে। যেমন প্রিম যে অফিসে ইন্টার্ন করছে সেখানকার ম্যানেজার নিট তাকে পটানোর চেষ্টা করতে থাকে। ফোনের বস ওয়্যাক্স তার দিকে আলাদা নজরে তাকিয়ে থাকে। এদিকে মিস খুয়ান আবার আর্টকে সিডিউস করার চেষ্টা চালাতে থাকে। আর্ট যেদিন মিস খুয়ানের সাথে দেখা করতে যায় সেদিন তিনি এক অদ্ভুত কাণ্ড করে ফেলেন। খুয়ান আর্টকে ফটো প্রসেসিং রুমে নিয়ে যায়। সেখানে তার সাথে কাজের ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু সিলিং ফ্যানের বাতাসে খুয়ানের চুল ওড়াউড়ি করায় সে বেশ বিরক্ত ফিল করছিল। তাই সে আর্টকে বলে তার চুলে একটা ক্লিপ লাগিয়ে দিতে। আর্ট তো কথাটা শুনেই হতবাক, তবুও সে ফটো থেকে একটা ক্লিপ খুলে কাঁপা কাঁপা হাতে খুয়ানের চুলে লাগিয়ে দিতেই রুম থেকে পালিয়ে যায়। আর্টের অবস্থা দেখে খুয়ান মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে ফোনের অবস্থা অবশ্য আর্টের চেয়েও খারাপ ছিল। তাকে একদিন বসের অ্যাসিস্ট্যান্ট ছোট ছোট ড্রেস দিয়ে সেগুলো পরতে বলে, তারপর তাকে শুটিং সেটে আসতে বলে। এটা নাকি তার কাজের অংশ। বাধ্য হয়ে ফোন সেগুলো পরে শুটিং স্পটে আসে, কিন্তু সেখানে আসার পর তাকে এগুলো পরে নাচতে বলা হয়। এতে সে খুবই বিব্রত হয়ে পড়ে। তখন পিউনও সেখানে উপস্থিত ছিল। সে আর এসব ড্রামা সহ্য করতে পারছিল না, তাই সে বস ওয়্যাক্সের সাথে ঝামেলা শুরু করে দেয়। তারপর তার কাছ থেকে দুজনই ইন্টার্ন ছেড়ে চলে আসে। পিউনকে ফোনের জন্য কেয়ার করতে দেখে ফোনের খুব ভালো লাগে। দুজনের সম্পর্ক আবারও আগের মতো ভালো হয়ে যায়। অন্যদিকে মিস খুয়ানের দেয়া অ্যাসাইনমেন্ট নিয়ে আর্ট তার কাছে গিয়েছিল। আর্টকে সে কিছু নাইট ভিশন ফটো তুলতে বলেছিল। ফটোগুলো দেখে খুয়ান বলে আর্টের ফটো ভালোই হয়েছে, তবে তার আরও ইমপ্রুভ করতে হবে। ফটোগ্রাফির কিছু বেসিক স্কিল শেখানোর জন্য মিস খুয়ান আর্টকে তার বাড়িতে যেতে বলে। আর্টও খুয়ানের সাথে তার বাড়িতে চলে যায়, কিন্তু তার বেশ ভয় ভয় লাগছিল এটা ভেবে যে এই মহিলার আবার কোনো বাজে ইন্টেনশন আছে কিনা। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আর্টেরও ভুল ভেঙে যায়। খুয়ান আর্টকে বারান্দায় নিয়ে গিয়ে শহরের আলোয় ভেজা দৃশ্য বর্ণনা করে অনেক বেসিক জিনিস শেখায়। আর্ট কৃতজ্ঞতা স্বরূপ খুয়ানকে ড্রিঙ্কে যেতে ইনভাইট করে। খুয়ানও এতে রাজি হয়ে যায়। দুজন সিনিয়র গোয়ের বারে যায়। সেখানে আগে থেকেই পিউন, ছম্পু আর ফোন বসেছিল। ছম্পু আর্টের সাথে মিস খুয়ানকে দেখে আর্টকে খোঁচা দিয়ে বলে, কিরে বন্ধু, শেষমেশ সিনিয়র আপুর সাথে প্রেম? আর্ট ছম্পুকে চুপ করিয়ে বলে, একদম বাজে কথা বলবি না, ম্যাডাম শুনলে মান-ইজ্জত সব যাবে। কিছুক্ষণ পর প্রিম তার কলিগ নিটকে নিয়ে সেখানে হাজির হয়। ছম্পু প্রিমকেও খোঁচা দিয়ে বলে,
ইদানিং দেখছি দুজন সবসময় লেপ্টে আছে, একসাথে অফিস থেকে বাড়ি যাতায়াত করছে। ব্যাপারটা কি? ঘটনা কতদূর গড়ালো? প্রিম বলে তাদের মধ্যে এসব কিছুই নেই, তারা জাস্ট ফ্রেন্ড। কিন্তু প্রিমের জীবনে নতুন আরেকজনের আগমন দেখে আর্ট আর পিয়ন দুজনেই আপসেট হয়ে যায়। এভাবে কেটে যায় কয়েকদিন। ফোন জানতে পারে তার বয়ফ্রেন্ড ওং দেশে ফিরে আসছে। সে ওংকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে দেখে ওং একেবারে বিয়ে করে বউ নিয়ে দেশে ফিরেছে। এটা দেখে ফোনের মন একদম ভেঙে যায়। সে ওনকে থাপ্পড় মেরে বেরিয়ে আসে। তারপর রাস্তার পাশে বসে পিয়নের সাথে ড্রিঙ্ক করে আর দুঃখ বিলাস করতে থাকে। পিয়ন অতিরিক্ত ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়, তাই পিয়ন তাকে বাড়িতে ছেড়ে আসে। প্রিম ফোনকে ভেতরে নিয়ে যায়। ফোন মাতাল অবস্থায় প্রিমকে জিজ্ঞাসা করে, আগে তো প্রিম আর পিয়ন একসাথে অনেক মাতামাতি করত, এখন তারা দূরে দূরে থাকে কেন? প্রিম জানায় পিয়ন তাকে ধোঁকা দিয়েছে। সে তার সাথে ডেট করাকালীনই অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশনে ছিল, তাই সে পিয়নের কাছ থেকে সরে এসেছে। এসব শুনে মাতাল ফোন না বুঝেই বলে ফেলে সেই মেয়েটা আসলে সেই ছিল। এটা শুনে তো প্রিম একেবারে হতবাক হয়ে যায়। সে পরের দিন পিয়নকে একটা ক্যাফেতে দেখা করতে ডাকে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। পিয়ন সব সত্যি স্বীকার করে নেয় এবং বলে তারা রিলেশনে থাকলেও সে কখনো ফোনকে ভালোবাসেনি, সে শুধু প্রিমকেই ভালোবাসে। সে প্রিমের সাথে সম্পর্কে জড়াতে চায়, কিন্তু প্রিম পুরোপুরি হতাশ হয়ে পড়ে, তাই সে পিয়নকে রিফিউজ করে উঠে চলে যায়। এভাবেই কেটে যায় কয়েক মাস। অবশেষে সবাই নিজেদের ইন্টার্নশিপও শেষ করে ফেলে, অর্থাৎ তারা এখন চাকরি করার জন্য প্রস্তুত। সবাই প্ল্যান গোছাচ্ছিল কে কি করবে। এরই মধ্যে একদিন পিয়ন ফোনের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। ফোন বলে সে পিয়নের শরীরে পেইন্টিং করতে চায়। পিয়নও রাজি হয়ে যায়। ফোন পিয়নের গায়ে পেইন্টিং করতে থাকে। পেইন্টিংয়ের এক পর্যায়ে প্রিমও সেখানে আসে। ফোন প্রিমকে পেইন্টিংয়ের শেষ অংশ আঁকতে বলে নিজের হাত ধুতে যায়। প্রিম বাধ্য হয়ে পিয়নের ঘাড়ে পেইন্টিং করতে থাকে, ফলে তারা দুজন বেশ কাছাকাছি এসে যায়। এই সুযোগে পিয়ন প্রিমের হাত চেপে ধরে এবং আচমকা তাকে কিস করে দেয়। এই ঘটনায় প্রিম হতভম্ব হয়ে যায় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পিয়নও বেশ অনুশোচনা ফিল করতে থাকে, তাই সে আর্টের সাথে দেখা করে, তার কাছে কনফেস করে যে সে এটা অন্যায় করে ফেলেছে। সে অনুমতি না নিয়ে প্রিমকে কিস করে দিয়েছে। কথাটা শুনে আর্টের মন একদম ভেঙে যায়। তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং পিয়নকে বলে প্রিমের কাছে ক্ষমা চাইতে। সেই সাথে সেদিন রাতে আর্ট সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না। ইন্টার্নশিপ শেষে মিস খুয়ান তাকে অফার করেছে ফ্রান্সে ওনার এক বন্ধুর অ্যাসিস্ট্যান্ট হবার জন্য, যে খুব ফেমাস একজন ফটোগ্রাফার। আর্ট সিদ্ধান্ত নেয় সে ফ্রান্সে চলে যাবে। যাই হোক, পরের দিন পিয়ন প্রিমের কাছে ক্ষমা চাইতে ফোনের বাড়িতে গিয়ে শোনে প্রিম ফোনের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে শিফট করেছে। তাই পিয়ন প্রিমের বাড়ির সামনে গিয়ে বসে থাকে। প্রিম বাইরে বের হতেই দেখে পিয়ন বাড়ির সামনে দেয়ালে হেলান দিয়ে শুয়ে ঘুমাচ্ছে। প্রিম তাকে ডেকে তুলে জিজ্ঞাসা করে তার কি সমস্যা। পিয়ন গতকালের ঘটনার জন্য ক্ষমা চায়। প্রিম বলে, তুমি যখন জানতেই এমনটা করলে আমি রেগে যাব, তবুও এই অন্যায়টা কেন করলে? পিয়ন বলে সে নিজের ফিলিংস আটকে রাখতে পারছিল না, তাই ভুল করে ফেলেছে। প্রিম তাকে সাবধান করে দেয় আর কখনো যেন এমনটা না করে, আর সে যেন বন্ধু হিসেবেই তাকে ট্রিট করে। কিছুদিন পর ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। সেখানে প্রিম আর পিয়ন একসাথে গান গাইছিল। তাদের বেশ রোম্যান্টিক লাগছিল। তাই আর্ট আর সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে তার ফোনের এক্স ওয়েং এর সাথে দেখা হয়ে যায়। ওয়েং ফোনের সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু সে ভেতরে ঢোকার পাশ পাচ্ছিল না। যাই হোক, আর্টকে দেখে ওং একটা রাফ কথা বলে দেয়। এতে আর্ট রেগে গিয়ে ওং এর সাথে মারামারি শুরু করে। তারপর ওং থানায় গিয়ে আর্টের নামে অভিযোগ করলে পুলিশ আর্টকে ধরে নিয়ে যায়। আসলে ওং এর প্ল্যান এটাই ছিল, সে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে ফোনকে আবারও নিজের কাছে পেতে চাইছিল। যাই হোক, খবর পেয়ে চারজন বন্ধুই থানায় এসে যায়। ওং ফোনকে অফার করে সে যদি তার কাছে ফিরে আসে তাহলে সে আর্টের নামে অভিযোগ তুলে নেবে। কিন্তু ফোন তার কথা না শুনে তার বাবাকে ফোন করে হেল্প চায়। ফোনের বাবা এসে আর্টকে থানা থেকে ছাড়িয়ে নেয় এবং তাকে সাবধান থাকতে বলে। নিজের প্ল্যান ফেল হওয়ায় ওং নতুন চাল চালে। সে মাকে নিয়ে ভার্সিটিতে গিয়ে ভার্সিটির ডিনের কাছে আর্টের নামে অভিযোগ করে, কিন্তু এবারও ফোন সেখানে গিয়ে সব সত্যি বলে তার প্ল্যান ভেস্তে দেয়। এতে ওং থেমে থাকে না। সে মাকে নিয়ে বের হবার সময় ক্যাম্পাসে আর্টকে দেখতে পেয়ে তাকে রাগাতে বাজে ইঙ্গিত করে। এতে আর্ট খেপে গিয়ে তার দিকে তেড়ে আসে। তখন ওং তাকে এটা সেটা বলে আরও রাগিয়ে দেয় এবং আর্ট ওংকে ঘুষি মেরে দেয়।
এই দৃশ্য ডিন দেখে ফেলে এবং এগিয়ে এসে নির্দেশ দেয় ওং এবং তার মায়ের কাছে ক্ষমা চাইতে, তা না হলে আর্টকে ভার্সিটি থেকে রাস্ট্রিকেটেড করা হবে। কিন্তু আর্ট নিজের ইগোর কাছে কখনো হারে না, সে ক্ষমা চাইবে না জানিয়ে দেয়। এতে ডিন রাগ করে তাকে রাস্ট্রিকেটেড করে দেয়। কিছুদিন পর ভার্সিটি থেকে আনুষ্ঠানিকভাবে সবাইকে বিদায় জানানো হয়। সবাই সেখানে থাকলেও আর্ট সেখানে ছিল না, তাই বন্ধুরা সবাই খুবই আপসেট হয়ে যায়। সবারই আর্টের জন্য খারাপ লাগছিল। অনুষ্ঠানের শেষের দিকে আর্ট ভার্সিটিতে আসে এবং দূর থেকে সবার ফটোশ্যুট করে দেয়। সে ভার্সিটির গ্র্যাজুয়েশন বইটা খুলে দেখে সেখানে সবার ডিটেইলস থাকলেও শুধু তারটাই নেই। এটা দেখে সে বুঝে যায় তার পড়াশোনার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ। সে নিরুপায় হয়ে যায়। এখন সে কিভাবে মাকে জানাবে যে সে তার গ্র্যাজুয়েশন করতে পারেনি। আর তার বন্ধু এবং জুনিয়রদের সাথে দেখা করে, তাদেরকে সে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে। সে বলে তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এরকম ভার্সিটিতে পড়ার। সে ডিগ্রি না পেলেও এখানে পড়তে পেরেছে, এটাই তার জন্য যথেষ্ট। তাছাড়া তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার বন্ধুরা। সে এমন বন্ধুদেরকে পেয়ে গর্বিত। সবাই আর্টের কথা শুনে ইমোশনাল হয়ে যায়। ভার্সিটির কাজ শেষ হলে সন্ধ্যায় সিনিয়র গোয়ের বারে আর্ট বন্ধুদের সাথে দেখা করে। সে সবার জন্য ফুলও নিয়ে আসে। তারা একসাথে সেদিন অনেক আনন্দ করে। কিছু মুহূর্তের জন্য নিজেদের দুঃখগুলো ভুলে থাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে আর্টের কলিগ আসে এবং আর্টকে দ্রুত রেডি হতে বলে, কারণ তার ফ্লাইটের সময় হয়ে গেছে। এটা শুনে সবাই শকড হয়ে যায় এবং আর্টকে জিজ্ঞাসা করে সে আর চলে যাচ্ছে সেটা সে জানায়নি কেন। আর্ট বলে সে তাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায়নি। আর্ট শেষবারের মতো সবার ফটো তোলে এবং বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। মিস খুয়ানের রেফারেন্সে সে ফ্রান্সে গিয়ে নতুন চাকরিতে জয়েন করবে। এয়ারপোর্টে আর্টের মা তাকে বিদায় জানায়। একটু পরে তারা 4 বন্ধু সেখানে চলে আসে। তাদের পক্ষ থেকে আর্টকে তারা একটা ভার্সিটির গ্র্যাজুয়েশন বই গিফট করে। তারপর তারা আর্টকে জানায় এটাই পৃথিবীর একমাত্র বই যেখানে আর্টের ডিটেইলস আছে, তাই বইটা যেন সে যত্ন করে রাখে। বন্ধুদের কাণ্ড দেখে আর্ট হেসে ফেলে। কয়েকদিন পরে ভার্সিটির ফাইনাল সমাবর্তন শেষ হয়। অভিভাবকদের নিয়ে সবাই অনুষ্ঠান উদযাপন করে এবং প্রচুর ফটোশ্যুট করে। কিন্তু সবকিছুর মাঝেও তারা আর্টকে খুব মিস করছিল। তারা 4 জন বসে আর্টের ব্যাপারে কথা বলছিল। তখন প্রফেসর বাড়ি এসে তাদেরকে 4টা কার্ড দেয়। এই কার্ডগুলো আর্ট তাদের জন্য বিদেশ থেকে পাঠিয়েছে। তারা একসাথে কার্ডগুলো খুলে দেখে সবগুলোই একই জিনিস লেখা। আর্ট তাদের অভিনন্দন জানিয়েছে এবং সে কেমন আছে সেগুলো লিখে জানিয়েছে। সবাই আর্টের জন্য ইমোশনাল হয়ে যায় আর বলে আর্টের জায়গা কেউ কখনো নিতে পারবে না, ও সত্যি সবার থেকে আলাদা। যাই হোক, সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। প্রিম আর ছম্পু আন্টির অফিসেই স্থায়ী হয়ে যায়। নিট প্রিমকে পটানোর সব রকম চেষ্টা তখনও চালিয়ে যাচ্ছিল। পিউন ঠিক করে সে মিস্টার বাডির মতো একজন প্রফেসর হবে। এভাবেই ভাবনা চিন্তায় সবার দিন কেটে যায়। একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা সমুদ্রে বিচে ফোনের নতুন বাড়িতে ছুটি কাটাতে যাবে। তো ছুটির দিনে প্রথমে পিউন আর ফোন সেখানে যায়, কিন্তু প্রিম আর ছম্পু তখনও সেখানে যায়নি। তাদের যেতে লেট হচ্ছিল দেখে পিউন আর ফোন ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার এক পর্যায়ে সমুদ্রের ধারে বসে তারা সেই প্রথমবারের মতো আবারও আবেগে ইচিংবিচিং শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে প্রিম চলে আসে। সে তাদের এই অবস্থায় দেখে পুরোপুরি শকড হয়ে যায় এবং নিঃশব্দে ঘরে চলে যায়। এদিকে দুজনে কাজ শেষ করে ভেতরে ঢুকতেই দেখে প্রিম টেবিলে বসে ড্রিঙ্ক করছে। প্রিমকে দেখেও তারা শকড হয়ে যায়। তারা ভাবে প্রিম আবার তাদের ব্যাপারে জেনে গেল কিনা। তারা স্বাভাবিকভাবেই প্রিমের কাছে এসে বসে এবং জিজ্ঞাসা করে সে কখন এসেছে। প্রিমও তাদের সামনে স্বাভাবিক অ্যাক্টিং করে এবং বলে সে কিছুক্ষণ আগেই এসেছে। সে অনেক খুঁজেও কাউকে না পেয়ে একা ড্রিঙ্ক করছে। তবে প্রিমকে আপসেট দেখে তারা মোটামুটি বুঝে গিয়েছিল প্রিম তাদের ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু কেউই কারো কাছে ধরা দেয় না। আড্ডা শেষ করে নিজেদের রুমে শুতে চলে যায়। সকালে প্রিম বলে তার অফিসে জরুরি কাজ আছে, সে আর এখানে থাকতে পারবে না, তার দ্রুত ফিরে যেতে হবে। প্রিমের কথা শুনে তাকে আর কেউ আটকায় না, বরং তারা 3 জনে শহরে ফিরে আসে। বাড়ি ফিরে পিউন প্রিমকে মেসেজ দিয়ে সরি বলে এবং তার অপরাধ স্বীকার করে পুরো ঘটনা এক্সপ্লেইন করার সুযোগ চায়, কিন্তু প্রিম তার কোনো মেসেজেরই রিপ্লাই দেয় না। কিছুদিনের মধ্যে পিউন প্রফেসর হিসেবে ভার্সিটিতে জয়েন করে, কিন্তু তখনও সে প্রিমের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে কিছুতেই প্রিমের নাগাল পাচ্ছিল না। তাই সে ছম্পুর সাহায্য নেয়। সে ছম্পুকে রিকোয়েস্ট করে সে যেন প্রিমকে গিয়ে বলে যে সে জাস্ট একবারের জন্য তার সাথে দেখা করতে চায়। এদিকে ফোন আবারও পিউনের সাথে যোগাযোগ করতে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু পিউন তাকে অ্যাভয়েড করে চলছিল।
তাই ফোন রেগে মেগে পিয়ুনের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে তার কি সমস্যা। পিয়ুন বলে সে ফোনের সাথে রিলেশন রাখতে চায় না, সে প্রিমকে ভালোবাসে। এটা শুনে ফোন মেজাজ হারিয়ে ফেলে আর ইচ্ছে মতো পিয়ুনকে চড়থাপ্পড় মেরে বলে, তুমি কি খেলার পুতুল পেয়েছ আমাকে? যা ইচ্ছে সেই রকম নাচাবে, আবার শরীরটা ভোগ করার সময় তোমার ভালোবাসা নীতিনৈতিকতা কোথায় থাকে? ফোন পিয়ুনকে ধিক্কার জানিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ছম্পু প্রিমের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার আর পিয়ুনের মধ্যে সমস্যা কোথায়। প্রিম ছম্পুকে সব সত্যি জানিয়ে দেয়। তখনই আবার ফোন কল করে তাদেরকে ডাকে। তারা ফোনের কাছে ফেলে ফোন প্রিমের কাছে কথা কাটাকাটি শুরু করে। ফোন বলে প্রিম তাদের মাঝে থার্ড পার্সন হয়ে গেছে, হয় সে মাঝ থেকে সরে যাক, না হয় সে পিয়ুনের সাথে রিলেশনে থাক, এভাবে যেন সে তাদের জীবনকে বরবাদ না করে। প্রিম বারবার বলতে থাকে পিয়ুনের প্রতি তার কোনো ফিলিংস নেই, কিন্তু ফোন সেটা মানতে নারাজ। শেষে ভাঙা মন নিয়েই সবাই সবার থেকে আলাদা হয়ে যায়। এভাবে কেটে যায় আরও কয়েকদিন। এরই মধ্যে ফোনের জন্মদিন এসে যায়। ফোন মন খারাপ করে একা বসে থাকে। আজ আর তার বার্থডেতে কেউ আসে না, অথচ গতবার সবাই মিলে কত হইচই করে বার্থডে পালন করেছিল। ফোন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে। এদিকে সন্ধ্যায় অফিসে ছম্পু প্রিমকে মনে করিয়ে দেয় আজ ফোনের জন্মদিন। সে প্রিমকে ফোনের সাথে দেখা করতে পাঠিয়ে দেয় আর বলে কাজ শেষ করে সেও তাদের সাথে জয়েন করবে। প্রিম দ্রুত ফোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু পথে তার পিয়ুনের সাথে দেখা হয়ে যায়। পিয়ুন প্রিমকে বারবার বোঝানোর চেষ্টা করে সে তাকে ভালোবাসে, তাকে ছাড়া সে বাঁচবে না, কিন্তু প্রিম বলে সে তার প্রিয় বান্ধবীকে ধোঁকা দিতে পারবে না। সে কোনোভাবেই পিয়ুনের সাথে রিলেশনে যাবে না। তবুও পিয়ুন আচমকা প্রিমকে কিস করে দেয়, আর দুর্ভাগ্যবশত গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটা ফোন দেখে ফেলে। সে আর নিজের ওপর সামান্য কন্ট্রোলও রাখতে পারে না। গাড়ি থেকে নেমে সবার উপরে চিল্লাতে শুরু করে। প্রিম তাকে বোঝানোর চেষ্টা করে সে তার জন্মদিনেই উইশ করতে আসছিল, কিন্তু একটু আগে ফোন যে দৃশ্য দেখেছে তাতে তার মাথা আউলাঝাউলা হয়ে গিয়েছিল। তাই সে প্রিমকে থাপ্পড় মেরে দেয় আর বলে তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছ। ফোন প্রিমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ফোন পিয়ুনের সামনে দাঁড়িয়ে বলে আমি প্রেগনেন্ট। কথাটা বলেই ফোন চলে যায়। শুধু পিয়ুন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে না এই পরিস্থিতি এখন সে কিভাবে সামলাবে। পিয়ুন বাড়ি ফিরে বাবা মাকে ব্যাপারটা জানায়। তার বাবা মা রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে তারা ফোনের বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। অন্যদিকে ফোন ছম্পুকে ফোন দিয়ে বলে তার বাচ্চা নষ্ট করার একটা পিল লাগবে। এটা শুনে ছম্পু অবাক হয়ে যায় এবং দ্রুত ফোনের সাথে দেখা করে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ফোন নাছোড়বান্দা, সে পিলের খোঁজে নিজেই বেরিয়ে পড়ে। তাকে সামলাতে ছম্পুও তার সাথে যায়। ছম্পু পুরো রাস্তা ফোনকে বোঝায়, কিন্তু সে শোনে না। ফোন এক জায়গায় গাড়ি থামিয়ে পিলের খোঁজে যায়। তখন উপায় না দেখে ছম্পু পিয়ুনকে ফোন করে সব জানিয়ে দেয় এবং তার লোকেশন শেয়ার করে। পিয়ুন অস্থির হয়ে দ্রুত বেরিয়ে পড়ে। একটু পরে ফোন ফিরে আসে এবং ছম্পুকে বলে সে অনেক চেষ্টা করেও নিজের সন্তানকে মারতে পারল না। এখন যা কিছুই ঘটুক সেই সন্তানকে দুনিয়ার আলো দেখাবেই। ফোনের কথা শুনে ছম্পু খুব খুশি হয়। তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পিয়ুন ছম্পুর দেয়া লোকেশনে এসে কাউকে না দেখে চিন্তিত হয়ে বারবার ছম্পুকে কল দেয়, কিন্তু ছম্পু ফোনের সামনে কল ধরার সাহস পায় না। এত চেষ্টার পরও তবুও ফোন বুঝে যায় ছম্পু পিয়ুনকে সব জানিয়ে দিয়েছে। তাই সে রেগে যায় এবং জোর করে ছম্পুর হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর তখনই ব্যালেন্স হারিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে ফোন মারাত্মকভাবে আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে প্রিম শহর ছেড়ে চলে যাচ্ছিল। এয়ারপোর্টে সে ফোন চেক করে দেখতে পায় ছম্পু ও নেগেটিভ রক্ত চেয়ে স্ট্যাটাস দিয়েছে। এটা দেখে প্রিম সোজা হাসপাতালে চলে যায় এবং রক্ত ডোনেট করে। অনেকক্ষণ চিকিৎসার পর ডাক্তার জানায় ফোন এখন আউট অফ ডেঞ্জার, তারও জ্ঞান ফিরেছে। এটা শুনে পিয়ুন দৌড়ে ফোনের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে সে তাকেই ভালোবাসে। দূর থেকে প্রিম তাদেরকে দেখে এবং পেছনে ফিরে চলে যায়। প্রিম কাউকে কিছু না জানিয়ে সোজা ফ্রান্সে চলে যায় এবং একদম আর্টের সামনে হাজির হয়। আর্ট প্রিমকে দেখে বিশ্বাসই করতে পারছিল না সে এখানে এসেছে। আর্ট প্রিমকে পুরো শহর ঘুরে দেখাতে থাকে। দীর্ঘদিন পর আজ আর্টের মন খুব ভালো লাগছে। সারাদিন সে প্রিমকে নিয়ে ঘোরাঘুরি করে। প্রিমের থাকার ব্যবস্থা তখনও হয়েছিল না, তাই আর্ট প্রিমকে রাতটা তার বাসাতেই কাটিয়ে দিতে বলে। প্রিমও আর্টের সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে ফোন একটু স্টেবল হয়ে গেলে পিয়ুন তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে সে শুধু তাকেই ভালোবাসে। কিন্তু ফোন পিয়ুনের উপর খুবই রেগেছিল, কারণ অ্যাক্সিডেন্টের কারণে ফোনের গর্ভের বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে।
তাই ফোন বলে সে কখনো পিয়ুনকে ক্ষমা করবে না। ফোন তাকে চোখের সামনে থেকে সরে যেতে বলে। পিয়ুন বাইরে এসে বসে কাঁদতে শুরু করে। অনুশোচনায় সে ভেতরে বাইরে শেষ হয়ে যাচ্ছিল। অন্যদিকে আর্ট প্রিমকে বাসায় নিয়ে যাচ্ছিল। রাস্তায় প্রচুর ঠান্ডা থাকায় আর্ট নিজের জ্যাকেট খুলে প্রিমকে পরিয়ে দেয়। তখন প্রিম দেখতে পায় আর্ট তার গিফট করা গেঞ্জিটা পরে আছে। এটা দেখে প্রিম জিজ্ঞাসা করে সে তার দেয়া গেঞ্জিটা আজ পরে আছে কেন। আর্ট বলে সে যেদিন গেঞ্জিটা গিফট করেছিল সেদিন থেকে সে গেঞ্জিটা পরছে। কথায় কথায় তারা বাসায় পৌঁছে যায়। রাতে আর্ট ঘুমিয়ে পড়লে প্রিম তার ঘরটা ঘুরে দেখতে থাকে। সে অনেকগুলো ফটোর মাঝে একটা পডকাস্ট খুঁজে পায়, যেটাতে আর্ট প্রিমের প্রতি তার ফিলিংসের কথা লিখে রেখেছে। ফ্রেন্ডশিপ নষ্ট হবার ভয়ে আর্ট কখনো এই পডকাস্টটা প্রিমকে দেয়নি। প্রিম এটা পুরো বুঝে যায় আর্ট তাকে ভালোবাসে। হাসপাতালে ছম্পু সবসময় ফোনের পাশে থাকে। ফোন ছম্পুকে জিজ্ঞাসা করে প্রিম কোথায়। সে প্রিমের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সে প্রিমের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইবে। ছম্পু জানায় অ্যাক্সিডেন্টের দিন প্রিম এখানে তাকে দেখতে এসেছিল। ডাক্তার যখন বলে তুমি বিপদমুক্ত, সেটা শোনার পর প্রিম গায়েব হয়ে গেছে। তাকে আর ট্রেস করা যাচ্ছে না। সে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। এসব শুনে ফোন নিজেকে দোষারোপ করতে থাকে যে তার জন্যই প্রিম চলে গেছে। সে প্রিমের জন্য কাঁদতে থাকে। ছম্পু তাকে সান্ত্বনা দিয়ে বলে সে একবার সুস্থ হয়ে গেলে তারা দুজনে মিলে প্রিমকে খুঁজে বের করবে। প্রিম অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে আর্টের সাথে বেশ স্বাভাবিক আচরণই করে। গতরাতে সে পডকাস্ট পড়েছে। এ ব্যাপারে সে আর্টকে কিছুই জানায় না। সকালের নাস্তা শেষ করে তারা আবারও ঘুরতে বের হয়। তারা একসাথে আইফেল টাওয়ারের সামনে ফটো নেয়। দুনিয়ার সকল ঝঞ্ঝাট থেকে বেরিয়ে তারা বেশ আনন্দময় সময় কাটায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা একটা সুন্দর জায়গায় থামে। কথাবার্তার এক ফাঁকে প্রিম আর্টকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো। আর্ট একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করে হঠাৎ এ কথা। প্রিম জানায় সে গতরাতে আর্টের ঘরে একটা পডকাস্ট খুঁজে পেয়েছে, যেখানে আর্ট প্রিমের প্রতি নিজের ফিলিংসের কথা লিখে রেখেছে। আর্ট কথাটা শুনে বলে তোমার পডকাস্টটা পড়া উচিত হয়নি। প্রিম ইতস্তত করে প্রশ্ন করে তার প্রতি আর্টের ফিলিংস এখনো আগের মতোই আছে কিনা। আর্ট আজ সব জড়তা কাটিয়ে বলে দেয় ভার্সিটির প্রথম দিন থেকে তোমার প্রতি আমার ফিলিংস একই রকম। আমি যখন তোমাকে পছন্দ করতে শুরু করলাম তখন জানতে পারি আমার বেস্ট ফ্রেন্ড পিয়ুন তোমাকে পছন্দ করে, আবার তোমারও তার প্রতি ফিলিংস ছিল। আমি ভেবেছিলাম তোমরা দুজন একসাথে হয়তো ভালো থাকবে, বেস্ট ফ্রেন্ড এবং ভালোবাসার মানুষ দুজনই ভালো থাকবে। এই আশায় আমি আর তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াইনি, বরং তোমাদের থেকে দূরে সরেছি। এক পর্যায়ে নিজের আবেগের সাথে আর পেরে উঠতে না পেরে আমি দেশ ছেড়েও চলে এসেছি, কিন্তু এখানে এসেও আমি তোমাকে ভুলতে পারিনি। হয়তো তোমাকে ভুলতে এক জীবনও যথেষ্ট না। প্রিম সব শুনে বলে আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন, তাই সে এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যাতে তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। সে এমনিতেই অনেককে হারিয়ে এখানে এসেছে, সে আর নতুন করে কাউকে হারাতে চায় না। তাই কোনো সিদ্ধান্ত নেবার আগে সে ভেবে দেখতে চায়। আর্টও প্রিমের মতামতকে সম্মান জানিয়ে তাকে ভাবার জন্য সময় দেয়। এদিকে পিয়ুন ফোনের বাবা মার সাথে দেখা করে ক্ষমা চায় এবং সে ফোনকে বিয়ে করতে চায়। ফোনের বাবা মা পিয়ুনের কথা মেনে নেয়, কিন্তু ফোন পিয়ুনকে মেনে নিতে পারে না। পিয়ুন ফোনের সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করে, রাত দিন সেবা করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যায়। এভাবে একদিন ফোন স্টেবল হয়ে যায়। হাসপাতাল থেকে তাকেও রিলিজ করে দেয়া হয়। বাড়ি ফেরার দিন ছম্পু ফোনকে বলে পিয়ুন নিজের ভুল বুঝতে পেরে রাত দিন হাসপাতালে পড়ে থেকেছে, তাকে তার ক্ষমা করে দেয়া উচিত। কিন্তু ফোন চোখ মুখ শক্ত করে বলে পিয়ুন যা অন্যায় করেছে তাতে সে কখনোই ক্ষমা পাবে না। পিয়ুন হতাশ হয়ে ফোনের পিছে দাঁড়িয়ে থাকে, তবে সে হাল ছাড়ে না। সে বাড়ি ফিরেও ফোনের সব রকমের খেয়াল রাখতে থাকে। ফোন তার সাথে কথা না বললেও তার কখন কি লাগবে না লাগবে সবকিছুর প্রতি সে সর্বদা নজর রাখে। এভাবে চলতে চলতে একদিন পিয়ুন রাতে বাড়ি ফিরছিল, তখন ফোন তাকে ডাক দেয়। অবশেষে বহুদিন পর সে পিয়ুনের সাথে কথা বলে। ফোন পিয়ুনকে জিজ্ঞাসা করে এতদিন হয়ে গেল আমার পেছনেই পড়ে আছো, তোমার ক্লান্ত লাগে না? পিয়ুন হেসে বলে সে কখনোই ফোনের সঙ্গ ছাড়বে না, আজীবন তার খেয়াল রাখবে। ফোন পিয়ুনের কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। পরের দিন পিয়ুন আবারও ফোনের বাড়িতে আসে। আজকে তাদের মাঝে বেশ টুকটাক কথাবার্তা চলছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে ফোন তাকে ক্ষমা করতে শুরু করেছে। এরই মধ্যে আবার ছম্পু তাদের ফোন দিয়ে সন্ধ্যায় সিনিয়র গোয়ের বারে আসতে বলে। ফোন বলে যেতে পারবে না, তবুও ছম্পু বলে আজকের পর তাদের আর একসাথে খাওয়ার সুযোগ নাও হতে পারে। ছম্পুর কথাতে তারা বেশ অবাক হয়,
কিন্তু ঝম্পু তাদের কোনো কিছুই স্পষ্ট করে বলে না। সন্ধ্যায় বারে গিয়ে তারা জানতে পারে সিনিয়র গো তার বার বন্ধ করে দিচ্ছে, কারণ সে অন্য কোনো ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে। বারটা বন্ধ হয়ে যাবে শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। এখানে তাদের কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ফোন সিদ্ধান্ত নেয় সিনিয়র গো বার বন্ধ করে দিলে সে এখানে একটা আর্ট গ্যালারি বানাবে। সেই মোতাবেক সে আর্ট গ্যালারি বানানোর কাজ শুরু করে দেয়। পিয়নও তাকে সব কাজে সাহায্য করতে থাকে। ডেকোরেশনের সময় পিয়ন তার কাছে জমা থাকা ফোনের সব ফটো দেয়ালে ছেঁটে দেয়। এটা দেখে ফোনের সব রাগ পানি হয়ে যায়। সে পিয়নকে ক্ষমা করে দেয় আর তাকে আপন করে নেয়। এভাবে কেটে যায় 1 বছর। ফোনের আর্ট গ্যালারির উদ্বোধন হয়ে যায়। সে আর্ট গ্যালারির নাম দেয় ও নেগেটিভ। পিয়নও এখন ভার্সিটির ফুল টাইম প্রফেসর। ভার্সিটির ক্লাস শেষ করে সে গ্যালারিতে আসে। তারপর একটা আংটি বের করে সেখানেই ফোনকে বিয়ের প্রপোজাল দেয়। ফোনও তার প্রস্তাবে হ্যাঁ বলে দেয়। ঝম্পু তাদের মিলন দেখে খুব খুশি হয়। ঝম্পু ফোনকে একটা গিফট বক্স দেয়। এই গিফট বক্সটা প্রিম তাকে পাঠিয়েছে। গিফট বক্সে একটা চিঠিও ছিল। প্রিম লিখেছে তার ফোনের প্রতি এতটুকুও অভিমান নেই। সে ফোনকে এখনো নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। প্রিম এটাও জানায় সে এখন আর্টের সাথে আছে আর সে ওখানে তার সাথে খুব আনন্দেই দিন কাটাচ্ছে। চিঠি পড়ে ফোন আবেগে কেঁদে ফেলে। প্রিম চিঠির সাথে তার আর আর্টের আইফেল টাওয়ারের সামনে তোলা ফটোটাও পাঠিয়েছে। ফটোটা দেখে তারা অবশেষে নিশ্চিন্ত হতে পারে আর্ট আর প্রিম দুজনে সত্যিই ভালো আছে। কিছুদিনের মধ্যে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর্ট আর প্রিম ফ্রান্সে আনন্দে জীবন কাটাতে থাকে। ফোন আর পিয়নও বিবাহিত জীবন সুখেই দিন যাপন করতে থাকে। আর ঝম্পু তো সবসময় বিন্দাস থাকে, দুঃখ তাকে কখনো ছুঁতেই পারে না। আর এভাবেই ও নেগেটিভ গ্রুপের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের গল্পটি শেষ হয়। দর্শক, আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ড্রামাগুলো থেকে বাছাই করে এটি এক্সপ্লেইন করা হয়েছে, তাই ড্রামাটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, এতে তারাও ড্রামাটি দেখার সুযোগ পাবে। সেই সাথে আপনারা ভবিষ্যতে কেমন ড্রামা দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বাঁশঝাড় সর্বদা আপনাদের পাশেই আছে, তাই আপনারাও আমাদের পাশে থাকবেন এই কামনায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।